বলে পাগলের মতো চিৎকার করে কান্নায় ভেঙে পড়ল সাফায়াত। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘামতে শুরু করলো শফিকুল দেওয়ান। সিসি ক্যামেরার কথাটা তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। সে কি করবে বুঝতে না পেরে গহনা, টাকা পয়সা সবকিছু নিয়ে তার গুপ্ত কুঠুরিতে লুকিয়ে রাখলো। দেখতে দেখতে অতিবাহিত হয়ে গেল 7 দিন। এই 7 দিন প্রায় পাগল হয়ে গেছে সাফায়াত। মুখ ভর্তি দাড়ি, চুল বড় বড় হয়ে গিয়েছে, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। সাফায়াত নাওয়া খাওয়া বাদ দিয়ে দিন নেই রাত নেই সুরাকে খুঁজে চলেছে। প্রত্যেক থানায় থানায় মিসিং ডায়েরি করা হয়েছে, কিন্তু ফলাফল শূন্য। সুরার কোনো খোঁজ পাওয়া যায়নি। সুরার নিখোঁজ হওয়ার সংবাদ শুনে নাজমা দেওয়ানও বাপের বাড়ি থেকে চলে এসেছেন। তিনি সবটা শোনার পর সাফায়াতকে সুরার নিখোঁজ হওয়ার জন্য দায়ী করছেন। অভিমানে সাফায়াতকে তাকে আম্মি ডাকতে নিষেধ করে দিয়েছেন। সাফায়াত তার সাধ্যমতো চেষ্টা করছে সুরাকে খুঁজে বের করার। সারাদিন দৌড়ঝাঁপের পর রাতে সাফায়াত বিছানায় গা এলিয়ে দিয়ে শান্তি পায় না। বিছানার ওপাশ ওপাশ করতে থাকে। মনে হয় যেন তার দামি জিনিসটা তার থেকে হারিয়ে গিয়েছে। সাফায়াত অনেকক্ষণ যাবৎ ঘুমানোর চেষ্টা করেও ঘুমোতে পারল না। সে উঠে সুরার ছবি বের করে ফোনের স্ক্রিনে সুরার ছবিতে অসংখ্য চুমু দিয়ে বলল, তুই আসলেই ছলনাময়ী। তুই আমার সাথে ছলনা করেছিস। আমার রাতের ঘুম কেড়ে নিয়ে নিজে দিব্যি শান্তিতে ঘুমোচ্ছিস, তাই না? আমাকে যদি তোর ছেড়ে যাওয়ারই ছিল, কেন আমার হৃদয়ে প্রেমের জোয়ার নিয়ে এসেছিলি? কেন সুরা, কেন? বলে দেওয়ালে ঘুষি মেরে দেয় সাফায়াত, যার ফলস্বরূপ পুরনো ক্ষত তাজা হয়ে ওঠে, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ে। কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই সাফায়াতের। সে রাতেও সাফায়াতের নির্ঘুমে কেটে যায়। পরের দিন সকালে সাফায়াত রেডি হয়ে বের হবে এমন সময় তার ফোন বেজে ওঠে। সাফায়াত দেখলো ফোনের স্ক্রিনে ডক্টর নামটা জ্বলজ্বল করছে। ডক্টর নামটা দেখেই সাফায়াতের মিলির কথা স্মরণ হলো। এ কয়দিন সুরার পেছনে ছুটতে গিয়ে মিলির কথাটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল সাফায়াতের। সাফায়াত আর এক মুহূর্ত দেরি না করে হসপিটালে ছুটে যায়। সেখানে গিয়ে সাফায়াত মিলির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আন্টি, আপনি বোধহয় ভাবছেন আমি আর আপনাকে নিতে আসবো না, তাই না? আমি জানতাম তুমি আসবে বাবা। তোমার প্রতি বিশ্বাস ছিল আমার। কেন জানি তোমাকে দেখার পর আমার আপন মনে হয়েছিল। মনে হচ্ছিল যেন তুমি আমার রক্তের কেউ। তাছাড়া তুমি যদি নাও আসতে, আমার কোনো আফসোস ছিল না বাবা। এমনিতেই আমার জন্য তুমি অনেক ত্যাগ স্বীকার করেছো। কতগুলো টাকা খরচ হয়ে গেল তোমার। আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো বাবা। কিন্তু তোমার এই অবস্থা হয়েছে কেন বাবা? তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। সবকিছু ঠিক আছে তো? একটা সময় সব কিছু ঠিকঠাক ছিল আন্টি। হঠাৎ একটা ঝড় এসে আমার সাজানো গোছানো জীবনটা এলোমেলো করে দিয়ে গেল। অত্যন্ত দামি জিনিস জীবন থেকে হারিয়ে গেল। আমার বেঁচে থাকার সম্বলটুকু কেড়ে নিয়ে গেল। বলে চোখের পানি মুছল সাফায়াত। কি হারিয়েছে বাবা? মেয়েরা এমন কেন হয় আন্টি? কেন পুরুষ মানুষের মান, অভিমান, ভালোবাসা তারা বুঝতে পারে না? ও আমার বউ ছিল, আমি ভালোবাসতাম তাকে, তবু সে আমার উপর অভিমান করে আমাকে ছেড়ে চলে গেল। মেয়েটা অনেক ভাগ্যবতী। এমন ভাগ্য কটা মেয়ের হয়? যে মেয়ের অনুপস্থিতিতে তার স্বামীর চোখ থেকে পানি পড়ে, সেই মেয়ের মতো ভাগ্যবতী দ্বিতীয় কেউ হতে পারে না। জানো বাবা, মেয়েটার সাথে আমার সাদৃশ্য রয়েছে। আমিও এমনই ভুল করেছিলাম। আমি নিজের সুখের জন্য স্বামী, সংসার, সন্তান সব ছেড়ে চলে এসেছিলাম। কিন্তু আল্লাহ ছাড় দেন, তবে ছেড়ে দেন না। আমার পাপের শাস্তি আমি পেয়েছি, কিন্তু মেয়েটার সাথে যেন এমন কিচ্ছু না হয়। মেয়েটার নিজের সুখের জন্য নয়, বরং আমার সুখের কথা ভেবে আমাকে ছেড়ে চলে গিয়েছে। মিলি সাফায়াতের চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদে না বাবা, দেখো সব ঠিক হয়ে যাবে। অতঃপর সাফায়াতের হসপিটালের সমস্ত ফর্মালিটি পূরণ করে মিলিকে নিজের গাড়িতে করে নাজমা মঞ্জিলের উদ্দেশ্যে রওনা হয়। শফিকুল দেওয়ান চায়ে চুমুক দিচ্ছেন আর ভাবছেন তার পরবর্তী প্ল্যান কি করবেন, চুরির ব্যাপারটা কিভাবে ধামাচাপা দিবেন। হঠাৎ কিছু একটা ভেবে তিনি বললেন, এই ব্যাপারটা তো আমি আগে ভেবে দেখিনি। আগে তো গহনা টাকা রেনুর ঘরে রেখে এসে চুরির দোষ রেনুর ঘাড়েও চাপিয়ে দিতে পারি, আর এতে কেউ কোনো সন্দেহ করবে না। সবাই ভাবে কাজের মেয়ে টাকার প্রয়োজন ছিল তাই চুরি করেছে, ব্যাস হয়ে গেল।
এসব ভেবে পৈশাচিক হাসিতে মেতে ওঠেন শফিকুল দেওয়ান। আর তখনই কলিং বেল বেজে ওঠে। নিচে তখন শফিকুল দেওয়ান বাদে কেউ ছিল না, তাই শফিকুল দেওয়ান চায়ে চুমুক দিতে দিতে দরজা খুলে দেন। কিন্তু দরজা খুলে তিনি যেন ভূত দেখার মতো চমকে ওঠেন। তার হাত থেকে আপনা আপনি চায়ের কাপ ফ্লোরে পড়ে ভেঙে গুড়িয়ে যায়। তিনি অনেকটা অবাক হওয়া কণ্ঠে বলে উঠল, তুই এখানে? শফিকুল দেওয়ানের কথায় সাফায়াত অবাক হয়ে বলল, বাবা, তুমি মিলি আন্টিকে আগে থেকেই চিনো? তোমরা কি আগে থেকেই পরিচিত? চিনবো না মানে? খুব ভালো করে চিনি এই ছলনাময়ী নারীকে। কিন্তু তুই এই ছলনাময়ীকে কোথায় পেলি? কয়েক মাস আগে নদীর তীরে একটা লাশ পাওয়া যায়। সেই লাশের পরিবারের সদস্যদের খুঁজতে গিয়ে মিলি আন্টির খোঁজ পাই। তিনি হসপিটালে অসুস্থ অবস্থায় ছিলেন। আমি তার চিকিৎসার সমস্ত খরচ বহন করি। আন্টির এই দুনিয়ায় নিজের বলতে কেউ নেই, তাই আন্টিকে আমি আমাদের বাড়িতে নিয়ে এসেছি। আন্টি আমাদের বাড়িতে আমাদের সাথে থাকলে তোমার কি কোনো সমস্যা আছে বাবা? না না, আমার সমস্যা থাকবে কেন? কিন্তু মিলি আন্টি তোমার সাথে ছলনা করেছে মানে তুমি ঠিক কি বলতে চাইছো বাবা? একটু ক্লিয়ার করে বলো প্লিজ। কি তখন থেকে মিলিয়ান্টি করছিস? ও মিলি নয়, নাইমা, নাইমা দেওয়ান, তোর আম্মির মায়ের পেটের আপন বোন। একসাথে বেড়ে ওঠা আমাদের। নাইমাকে প্রচন্ড ভালোবাসতাম আমি ওকে নিজের ভালোবাসার কথা জানিয়েছিলাম। বিনিময়ে মিসকে হাসি এসেছিল নাইমা। আমিও বোকার মতো ভেবেছিলাম নাইমা হয়তো আমাকে ভালোবাসতো। নাইমাকে ভালোবাসার ব্যাপারটা কিভাবে জানি চাচা বুঝতে পারে। প্রথমে চাচা রাজি হয়নি। আমি চাচার হাতে পায়ে ধরে চাচাকে রাজি করিয়েছিলাম। চাচা আমাদের দুজনে বিয়ে ঠিক করেছিল। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু বিয়ের দিন নাইমা আমাকে ঠকিয়ে চাচার মান সম্মানের কথা চিন্তা না করে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যায়। পরে চাচা নিজের মান সম্মান বাঁচানোর জন্য নাজমার সাথে আমার বিয়ে দেয়। ও এই জন্যই তুমি আম্মিকে কখনো ভালোবাসতে পারোনি, কারণ তোমার মনে যে অন্য কেউ ছিল। ভুল করেছিলাম এই ছলনাময়ীকে ভালোবেসে। দাঁড়া 1 মিনিট, তুই একটু কি জানি বললি? ওর দুনিয়াতে আপন বলতে কেউ নেই মানে? ওর স্বামীর সন্তান ওকে ছেড়ে দিয়েছে? জানতাম এমনটাই হবে, কারণ অন্যকে কষ্ট দিয়ে নিজে সুখী হওয়া যায় না। প্রকৃতির বিচার বলে একটা কথা আছে, ওর মতো মেয়ের সাথে এমনটাই হওয়া উচিত। এতক্ষণ দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনে চোখের পানি ফেলছিল নাইমা। সে জানে সে আবেগের বশে কত বড় ভুল করেছে, যার জন্যে সে অনুতপ্ত। সে এতটাই অনুতপ্ত যে এই পরিবারের মুখোমুখি কখনো দাঁড়াতে চাননি। কিন্তু কে জানতো এতগুলো বছর তারপর ভাগ্যে তাকে আবারও সেই পরিচিত মুখগুলোর সামনে দাঁড় করাবে, আবারও মুখোমুখি হতে হবে তাদের। সাফায়াতকে দেখে নাইমার আপন কেউ মনে হচ্ছিল, কিন্তু নাইমা যদি ঘুণাক্ষরেও টের পেত সাফায়াত শফিকুল আর নাজমার ছেলে, সে কখনো এই বাড়িতে আসতো না। নাইমা চোখের পানি মুছে শফিকুল দেওয়ানের পা জড়িয়ে ধরে বলল, আমি জানি আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না, তবুও বলছি আমাকে তুমি ক্ষমা করে দাও শফিকুল। তোমাদের কষ্ট দিয়ে আমি নিজেও ভালো নেই, প্রতিনিয়ত ধুকে ধুকে মরছি। আজ 15টা বছর ধরে আমার পাপের শাস্তি ভোগ করছি। বেঁচে থেকেও যেন প্রতিদিন একটু একটু করে মরছি। এতদিনে হয়তো ওর শরীরে পচন ধরতো আমার, রাস্তার শেয়াল কুকুরের খাদ্যে পরিণত হয়ে যেতাম। মরে যাওয়া উচিত ছিল তোর। নাজমা দেওয়ান সুরার ছবি বুকে নিয়ে অঝরে কান্না করছিলেন। হঠাৎ নিচ থেকে চিৎকার চেঁচামেচি কান্নার আওয়াজ শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন। কিন্তু বাইরে এসে এতগুলো বছর পর নিজের ছোট বোনকে দেখে যেন তার পা থমকে যায়। বোনকে যে বড্ড ভালোবাসতো নাজমা। নিজের জন্য একটা ড্রেস কিনলে নাইমার জন্যেও কিনতো। নিজের ফ্রেন্ডদের সাথে কোনো পার্টিতে গেলেও নাইমাকে ছাড়া যেত না। বোনের জন্য নিজের জীবনও দিতে পারত। তাই তো যখন নাজমা জানতে পেরেছিল যে শফিকুল তাকে নয় বরং নাইমাকে ভালোবাসে, তখন তিনি হাসি মুখে সবটা মেনে নিয়েছিলেন। বোনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে নিজের ভালোবাসার মানুষকে বোনের হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু সেই বোন সবার সাথে ছলনা করেছিল। নাজমা দেওয়ান সেসব কথা ভুলে দৌড়ে গিয়ে বোনকে নিজের বুকে টেনে নিয়ে চোখে মুখে অজস্র চুমু দিয়ে বললেন, এ কি হাল হয়েছে তোর? এতদিন কোথায় ছিলি তুই? জানিস বোন, তোকে কত জায়গায় খুঁজেছি, কিন্তু তোর কোনো খোঁজ পাইনি। হঠাৎ তুই কোথা থেকে এলি? বোনকে ধরে নাইমা কান্না করতে করতে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে নাজমা দেওয়ান বলল, বাপকেও ছাড়ে না বোন। যাই হোক, তুই তোর পাপের শাস্তি পেয়ে গেছিস। এখন আর কান্না নয়, বাকি জীবনটা তুই আমাদের বাড়িতে আমাদের সাথে হাসি খুশি কাটাবি। ঠিক আছে আপু, তোমরা ছাড়া যে আমার আর আপন বলতে কেউ নেই।
আমি তোমাদের ছেড়ে আর কোথাও যাব না। আমার যে এখনো আমার স্বামী সন্তানকে খুঁজে পাওয়া বাকি। তুই চিন্তা করিস না নাইমা, আমরা সবাই মিলে তোর পর আর তোর মেয়েকে খুঁজবো। জানি না আমার মেয়েটা এখন কোথায় আছে, কেমন আছে। যেখানেই থাকুক আল্লাহ যেন আমার মেয়েটাকে ভালো রাখে, সুস্থ রাখে। আমার মেয়েটাকে যেন আমার বুকে ফিরিয়ে দেয়। একটা বারের জন্য হলেও আমার মেয়েটাকে যেন আমি মায়ের আদর ভালোবাসা দিতে পারি। হসপিটালের সাদা বেডের উপর আকাশি রঙের পোশাক পরে শুয়ে রয়েছে সুরা। লম্বা চুলগুলো দুপাশে বেনি করে রাখা হয়েছে, মাথায় হাতে ব্যান্ডেজ করা হয়েছে। চেহারা কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। সুরাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। সুরার ঘুম ভাঙতেই নার্স বাইরে গিয়ে একটা দম্পতিকে জানান মুহূর্তের মধ্যে যেন খুশিতে তাদের চোখে ছলছল করে উঠল। তারা দৌড়ে সুরার কাছে এসে সুরার কপালে চুমু দিয়ে বলল, এখন কেমন লাগছে মা? মোটামুটি ভালো, কিন্তু আমি এইখানে কেন? আর আপনারা কারা? সুরার কথাই ভদ্রলোক বললেন, আমি শাহিন চৌধুরী। এই শহরের সবাই এক নামে চিনে আমাকে, শিল্পপতি শাহিন চৌধুরী। অতঃপর শাহিন চৌধুরী তার পাশে থাকা ভদ্র মহিলাকে দেখিয়ে বললেন, ও আমার স্ত্রী মনিরা চৌধুরী। জানো মা, আমার টাকা পয়সা ধন দৌলত কিছুর অভাব নেই, শুধু অভাব একটা সন্তানের। আজ 15 বছর ধরে আমরা নিঃসন্তান। কত দেশ বিদেশে ডক্টর দেখিয়েছি, কিন্তু ফলাফল শূন্য। এখন মনে হচ্ছে আল্লাহ তাআলা আমাদের ডাক শুনেছেন, তিনি তোমাকে আমাদের জন্য পাঠিয়েছেন। তোমাকে দেখে আমরা বুঝতে পেরেছি তুমি হয়তো অসহায় একটা মেয়ে। দেখো মা, তুমি কে বা তোমার পরিচয় কি সেটা আমরা জানতে চাই না। পুরনো সব দুঃখের কথা তুমি ভুলে যাও। তোমাকে আর কোনো দুঃখ কষ্ট স্পর্শ করতে পারবে না। আজ থেকে তুমি শানজানা চৌধুরী, ডটার অফ শিল্পপতি শাহিন চৌধুরী। জানো মা, আমার খুব ইচ্ছে ছিল আমার একটা পরীর মতো মেয়ে হবে। মেয়েটা আধো আধো বুলিতে আমাকে পাপা বলে ডাকবে, তার ছোট ছোট পা দিয়ে সারা বাড়ি হেঁটে বেড়াবে, সারাক্ষণ আমার নিস্তব্ধ বাড়িটা মাতিয়ে রাখবে। মেয়েকে নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল আমার ইচ্ছে ছিল আমার মেয়েকে আমি অনেক বড় ডক্টর করব। শুধু এই দিনাজপুর শহরের মানুষ নয়, পুরো বাংলাদেশের মানুষ আমার মেয়েকে এক নামে চিনবে। সবাই যখন আমার মেয়ের সাফল্যের গুণগান করবে, তখন গর্বে আমার বুক ভরে যাবে। তুই আমার সেই চাওয়াটা পূরণ করবি মা? শাহিন চৌধুরীর এহেন আবদারে সুরা হতবাক হতভম্ব হয়ে গিয়েছে। একটা মানুষ কতটা ভালো হলে রাস্তা থেকে একটা মেয়েকে তুলে এনে এমন নতুন একটা জীবন দিতে পারে, তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে পারে, নিজের মেয়ের আসনে বসাতে পারে। শাহিন চৌধুরীর মুখে স্বপ্নের কথা শুনে নাজমা দেওয়ানের কথা মনে পড়ে গেল সুরার। এমন স্বপ্ন তাকে নাজমা দেওয়ানও দেখিয়েছিল, তাকে নতুন একটা জীবন উপহার দিয়েছিল, তাকে নিজের মেয়ে করে নিয়েছিল। মানুষটা বড্ড ভালোবাসাতো তাকে, শুধুমাত্র তার জন্য সে নিজের স্বামী নামক অমানুষের সাথে লড়েছে। এ পর্যায়ে যখন মানুষটা শয়তানের সাথে লড়াই করে হেরে যায়, তখন মানুষটা এই বয়সে এসে নিজের সংসার সন্তান ছাড়তে বাধ্য হয়েছে। সুরা আর ভাবতে পারল না কিছু, পানিতে চোখ ঝাপসা হয়ে গেল। চোখের সামনে ভাসতে লাগলো তার নিজের সংসার ছাড়ার দৃশ্য। সুরা সেদিন রাতে সাফায়েতের জন্য একটা চিরকুট লিখে টেবিলের উপর রেখে নাজমা মঞ্জিল থেকে বেরিয়ে সোজা শহরের রাস্তা ধরে হাঁটতে থাকে। সুরা এই দ্বিতীয়বার নাজমা মঞ্জিল থেকে বেরিয়েছে। প্রথমবার নাজমা মঞ্জিল থেকে রাগ করে বেরিয়ে আসলেও সাফায়াতকে দেখে তার রাগ পানি হয়ে গিয়েছিল, যার জন্যে সে আবারও নাজমা মঞ্জিলে ফিরে গিয়েছিল। কিন্তু এবার সে আর নাজমা মঞ্জিলে ফিরবে না, কিছুতেই না। চোখের সামনে প্রিয় মানুষটাকে অন্য কারোর সাথে দেখে প্রতিদিন একটু একটু করে মরার থেকে তার চোখের সামনে থেকে দূরে চলে যাওয়া ভালো। সুরা চোখের পানি মুছে পায়ের গতি বাড়িয়ে হাঁটতে লাগলো। রাস্তায় পিন পতন নীরবতা কাজ করছে, মাঝে মাঝে দূর থেকে শেওয়ালের আওয়াজ ভেসে আসছে। হঠাৎ হঠাৎ আওয়াজে কেঁপে ওঠে সুরা, তবুও সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে না। সুরা পায়ের গতি বাড়িয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সুরা কোনো রাস্তা থেকে কোনো
কোন রাস্তায় চলে এসেছে কিছু বুঝতে পারে না। সুরা রাস্তার মোড়ে এসে দেখলো সেখানে চারদিকে চারটে রাস্তা চলে গিয়েছে। সুরা কোন দিকে যাবে বুঝতে না পেরে ডান দিকে পা বাড়ালো। কয়েক কদম পা বাড়াতেই সুরা ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট দেখতে পেল 4-5টা ছেলে মদ্যপান করছে। এলোমেলো চুল, চোখ লাল হয়ে আছে, দেখতে কেমন বখাটে মনে হচ্ছে। সুরা তাদের কাছাকাছি আসলে ছেলেগুলো কেমন যেন লোলুপ দৃষ্টিতে তাকায় তার দিকে। ছেলেগুলোর এইভাবে তাকিয়ে থাকতে দেখে ভিতরে ভিতরে ভয় আঁকড়ে ধরে সুরাকে। সে ভয়ে ঘামতে শুরু করে। আগের থেকে দ্রুত গতিতে সুরা পা চালিয়ে হাঁটতে শুরু করে, কিন্তু সুরাকে ফলো করে সুরার পেছন পেছন ছেলেগুলোও আসতে থাকে। ভয়ে কলিজা কেঁপে ওঠে সুরার। এক পর্যায়ে সুরা দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে সুরা মেইন শহরের বাসস্ট্যান্ডে চলে আসে। বাসস্ট্যান্ডে তখনও অনেক লোকের সমাগম রয়েছে। সুরা নিজেকে বাঁচাতে কোনো কিছু না ভেবে বাসে উঠে যায়। বাসে উঠে হাঁপাতে থাকে সে। সুরাকে হাঁপাতে দেখে একজন মধ্যবয়স্ক পুরুষ সুরার হাত ধরে নিজের পাশে বসিয়ে দেয়। সুরা প্রথমে আনইজি ফিল করলেও পরে ভাবে, লোকটা তো আমার বাবার বয়সী, হয়তো আমার বয়সী মেয়েও আছে তার। এসব ভেবে সুরা নিজেকে সান্ত্বনা দেয়। বাস আপন গতিতে চলতে শুরু করে। সুরা অনেকক্ষণ যাবৎ দৌড়ানোর ফলে ক্লান্তিতে তার চোখ বন্ধ হয়ে আসে। কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়ে সুরা। হঠাৎ পিঠে কারো স্পর্শ পেয়ে ঘুম ভেঙে যায় সুরার। সুরার ঘুম ভাঙতেই দেখতে পায় তার পাশে বসা তার বাবার বয়সী লোকটা সুরার পিঠে হাত দিয়ে স্লাইড করছে। তার দৃষ্টিতে রয়েছে কামনা বাসনা। লোকটার এমন রূপ দেখে ঘৃণায় গা ঘিন ঘিন করে ওঠে সুরার। সুরা মনে মনে বলল, কাকে বিশ্বাস করব? পুরুষ মানুষের এতগুলো রূপ হয় জানতাম না। পুরুষ মানুষ একটা মেয়ের মানসিক শান্তির কারণ, আবার সেই পুরুষ মানুষই মেয়েদের যন্ত্রণার কারণ। সুরা কোনো কিছু না ভেবে লোকটার নাক বরাবর ঘুষি মেরে দিয়ে বাস থেকে নেমে পড়ে। কিন্তু বাস থেকে নেমে আর এক দফা চমকে ওঠে সুরা। তার পেছন পেছন সেই 5টা বকাটে ছেলেও রয়েছে, যা দেখে ভয় পেয়ে যায় সুরা। সুরাকে ভয় পেতে একটা ছেলে বলল, কি সুন্দরী! ভেবেছিলে আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে পারবে, তাই না? আমাদের নজরে একবার যখন পড়েছো তখন আর তোমার নিস্তার নেই সুন্দরী। তোমার পেছনে অনেক দূর দৌড়াতে হয়েছে আমাদের। এখন তুমি কোথায় পালাবে সুন্দরী? শুধু শুধু নিজের এনার্জি নষ্ট করলে। যার চেয়ে বরং আমাদের কাছে ধরা দিলে নিজেও আনন্দ পেতে আর আমরাও। বলে পৈশাচিক হাসিতে মেতে উঠল ছেলেগুলো। সুরা মনে মনে বলল, হে আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেললে আমাকে? এখন কি করব? আমার কি বাঁচার আর কোনো পথ নেই? আমাকে কি এই নর পশুদের খাদ্যে পরিণত হতে হবে? আগামীকাল সকালে নিউজের হেডলাইনে হতে হবে? সুরা অসহায় হয়ে চোখের পানি ফেলতে থাকে। হঠাৎ তার চোখ যায় রাস্তার পাশে রাখা বালির স্তূপের দিকে। সুরা আর এক মুহূর্ত দেরি না করে এক মুঠো বালি ছুঁড়ে দেয় ছেলেগুলোর দিকে। তাদের চোখে মুখে বালি ছুঁড়ে দেওয়ার কারণে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে সুরাকে। সুরা আবারও দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে এক পর্যায়ে সুরা রাস্তায় পড়ে গিয়ে পা ছুলে রক্ত বের হয়ে যায়। সুরা ব্যথায় কোকিয়ে উঠে রাস্তায় বসে পড়ে, কিন্তু পেছন থেকে ছেলেগুলোর গলার আওয়াজ শুনতে পেয়ে আবারও দৌড়তে থাকে সুরা। হঠাৎ করে সুরার মাথা ঘুরতে শুরু করে, চোখ ঝাপসা হয়ে আসে তার। সে দেখতে পায় একটা গাড়ি তার দিকে ধেয়ে আসছে। এরপর আর কিছু মনে নেই সুরার। জ্ঞান ফেরার পর সে নিজেকে হসপিটালে আবিষ্কার করে। সে জানতে পারে তার সুন্দর বেড়া মানুষ থেকে সে এখন অনেক দূরে, দিনাজপুরে রয়েছে। পুরনো কথা মনে পড়তেই বুকে চিনচিনে ব্যথা অনুভব করে সুরা। সুরার থেকে কোনো রেসপন্স না পেয়ে শাহিন চৌধুরী বললেন, কিরে মা, কোথায় হারিয়ে গেলি তুই? আমি তোকে কিছু জিজ্ঞেস করছি। তুই পারবি সানজানা চৌধুরী হয়ে আমার স্বপ্ন পূরণ করতে? পারবো বাবা, আমাকে যে পারতেই হবে। সুরা মারা গিয়েছে সফি, এটা তুই কেন বুঝতে চাইছিস না? তুই মানিস বা না মানিস, এটাই চরম সত্যি। আর ইউ ক্রেজি বাবা, তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ জানি, যেটা সত্যি সেটাই বলছি। সুরা আর এই পৃথিবীতে নেই। এ দুনিয়ার মায়া ত্যাগ করে সে তার নিজের বাড়ি চলে গিয়েছে। এটা হতে পারে না, আমি মানি না। সব কিছু মিথ্যে, আমার সুরা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। তাহলে কি সিসি ক্যামেরা ফুটেজ, বাস অ্যাক্সিডেন্ট সবটা মিথ্যে? এমনও তো হতে পারে ওই বাসে সুরা ছিল না। তাহলে কি তুই যেসব ভিডিও ক্লিপ জোগাড় করেছিস সেগুলো সব মিথ্যে ছিল?
প্রতি উত্তরে সাফায়াত কি বলবে বুঝতে পারে না। সত্যিই তো সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট সুরাকে বাসে উঠতে দেখা গিয়েছে, যেই বাস বরিশাল যাওয়ার জন্য কিন্তু মাঝপথে সেই বাসের অ্যাক্সিডেন্ট হয়। ঘটনাস্থল থেকে জানা যায় সেই বাসের যাত্রী থেকে শুরু করে ড্রাইভার হেল্পার কেউই জীবিত নেই। সাফায়াত এই কয়টা দিন হড্ডে হয়ে সুরাকে খুঁজেছে। তার বাড়ি থেকে শুরু করে বাসস্ট্যান্ড পর্যন্ত প্রতিটি সিসি ক্যামেরার ফুটেজ চেক করেছে। সিসি ক্যামেরায় সুরাকে বাড়ি থেকে বের হতে দেখা গিয়েছে, আর বাসস্ট্যান্ডে গিয়ে দৌড়াতে দৌড়াতে বাসে উঠতে দেখা গিয়েছে। সুরা বোধহয় বস্তির রাস্তা ধরে বাসস্ট্যান্ড পৌঁছিয়েছে, এই জন্য তাকে সিসি ক্যামেরায় দেখা যায়নি। সাফায়াত খোঁজ নিয়ে জানতে পারে সেই বাসের কেউ আর জীবিত নেই। বাসের মধ্যে থাকা লাশগুলোর এমন অবস্থা হয়েছিল যে কাউকে চিহ্নিত করা কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। এই কথা শোনার পর নাজমা দেওয়ান সেন্সলেস হয়ে যান, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এসব ঘটনায় মিলি হতভম্ব হয়ে যান। সুরা নাম শুনে বুক ধুক করে উঠে তার ছোট্ট পরিটার চেহারা ভেসে ওঠে তার চোখের সামনে। তার পরিটার নামও যে সুরা ছিল। নাইমা সুরার ব্যাপারে জিজ্ঞেস করতে গিয়েও সবারই অবস্থা দেখে আর সুরার ব্যাপারে জিজ্ঞেস করেন না, নিজের মনের মধ্যে চাপা কষ্ট রেখে দেন। সাফায়াতের দিকে তো তাকানোও যাচ্ছে না। সুরার মৃত্যুর খবর শুনে ছেলেটা মেয়েদের মতো হাউমাউ করে কান্না করেছে, নিজের রুমের সমস্ত জিনিস ভাঙচুর করেছে, নিজেকে নিজে আঘাত করে রক্তাক্ত করে দিয়েছে। সে কিছুতেই মানতে চাইছে না সুরা মারা গিয়েছে। সব মিলিয়ে নাজমা মঞ্জিলের শোকের কালো ছায়া নেমে এসেছে। নাজমা দেওয়ান একটু সুস্থ হলে তাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। রাতে নাজমা দেওয়ান নিজের ফোন থেকে সুরার ছবি বের করে বুকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। এমন সময় নাইমা এসে ফোনের স্ক্রিনে পরিচিত একটা মুখ দেখে থমকে যান। তার যেন পায়ের তলা থেকে মাটি সরে যান। তিনি ভাবতেও পারেননি এতগুলো বছর পর তিনি তার পরীর দেখা পাবেন, সেটাও আবার যখন সে এই পৃথিবীতে থাকবে না। নাইমার মাথা চক্কর দিয়ে উঠে পড়ে যাওয়ার আগেই সাফায়াত এসে নাইমাকে ধরে বিছানায় শুইয়ে দিয়ে বলল, তুমি ঠিক আছো খালামণি? হঠাৎ তোমার আবার কি হলো? সাফায়াতের কথা শুনে নাইমা সাফায়াতকে জড়িয়ে ধরে বলল, আমার মেয়েটাকে আমি পেয়েও হারিয়ে ফেললাম শাফি। মেয়েটাকে শেষবারের মতো আমার বুকে টেনে নিতে পারলাম না। আমার মতো এমন অভাগী হয়তো এই দুনিয়াতে দ্বিতীয় কেউ নেই। নাজমা তখন চোখের পানি মুছে বলল, তুই ঠিক কি বলতে চাচ্ছিস নাইমা? সুরা আর কেউ নয় আপা, সুরা আমার মেয়ে, আমার সেই ছোট্ট পরিটা যাকে ছেড়ে আমি আমার নিজের সুখের খোঁজে বেরিয়েছিলাম। তুমি শিওর খালামণি সুরা তোমারই মেয়ে? মা হয়ে মেয়েকে চিনতে পারবো না, এটা কি করে হয় বলো তো? আমি যখন সুরাকে ছেড়ে চলে গিয়েছিলাম তখন সুরা ছোট ছিল, এখন সে পরিপূর্ণ যুবতী হয়ে উঠেছে। তবুও সেই আগের চোখ, আগের নাক, আগের চেহারা সবটা একই রয়েছে। আমার মেয়েটা এইভাবে আমাকে ছেড়ে চলে গেল, একটা বার তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটাও যে দিল না। বলে কান্নায় ভেঙে পড়লেন নাইমা। এতক্ষণ যাবৎ দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনছিল শফিকুল দেওয়ান। সবটা শোনার পর তিনি যেন পাথর হয়ে গিয়েছেন। নাইমাকে তিনি অনেক ভালোবাসতেন। সুরা তার প্রিয়তমার মেয়ে, তার থেকে বড় কথা সুরা তার ভাগ্নি, যাকে সে প্রতিনিয়ত অপমান অবহেলা করেছে। তার জন্য এই নাজমা মঞ্জিল ছেড়েছে। আজ তার মৃত্যুর জন্য শফিকুল দেওয়ান নিজে দায়ী। এই প্রথম শফিকুল দেওয়ান সুরাকে ফিল করছে, সুরার আব্বা ডাক মিস করছে। তার ইচ্ছে করছে সুরাকে একবার বুকে জড়িয়ে নিতে, কিন্তু তার ইচ্ছে যে পূরণ হওয়া সম্ভব নয়। সে যে এখন মৃতদের তালিকায় রয়েছে। এজন্যই হয়তো আসিফ আকবর তার কণ্ঠে গেয়েছেন, মানুষ মইয়া গেলে কদর বাইরা যায়, ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। বাইচা থাকতে নিকৃষ্ট কয়, মরলে শ্রেষ্ঠ পদক পায়। ভবে বাইচা থাকতে নিকৃষ্ট কয়, মরলে শ্রেষ্ঠ পদক পায়। ও মানুষ মইরা গেলে কদর বাইরে যায়। সাফায়াত গ্রামে এসেছে সুরার কাকাকে খবর দেওয়ার জন্য। সুরা মারা যাওয়ার কথা শুনে তিনিও ভেঙে পড়েন। কি কপাল তার মেয়ের জামাই এই প্রথম তার বাড়িতে এসেছে, সেটাও তার মেয়ের মৃত্যুর সংবাদ দিতে। এই খবরে সুরার চাচি কপাল চাপড়াতে চাপড়াতে বলল, আমার সংসারে থাকতে মেয়েটাকে কম কষ্ট দেইনি আমি। আমার সংসারের সমস্ত কাজ ওকে দিয়ে করিয়েছি, দুবেলা দুমুঠো খাবার খেতে দেইনি, তবুও মেয়েটা টু শব্দটি করেনি। মুখ বুজে সবটা সহ্য করেছে। জানো বাবা, মেয়েটা একদিন আমার কাছে রাজহাঁসের গোশত খেতে চেয়েছিল। সেদিন আমি বিরক্ত হয়ে মেয়েটাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলাম।
মেয়েটার চুলের মুঠি ধরে মেরেছিলাম। তখন একটু ও মায়া হয়নি আমার, কিন্তু বিয়ের পর আমি সুরার শূন্যতা অনুভব করতে পেরেছি। বুঝতে পেরেছি সুরা আমার জন্য কতটা করেছে। কিছুদিন আগে আমি তোমার নানু বাড়ি কাজ করে কিছু টাকা জমিয়ে একটা রাজহাঁস কিনেছি, আমার সুরাকে নারকেল দিয়ে রান্না করে নিজে হাতে খাওয়াবো বলে। কিন্তু এসে একই সংবাদ দিলে বাবা, শেষবারের মতো সুরার কাছে ক্ষমা ও চাইতেও পারলাম না। আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। সাফায়াত কোনো মতে তাদেরকে বুঝিয়ে তার নানা নানুকে নিয়ে শহরের দিকে রওনা হলেন। তারা নিজের মেয়েকে ফিরে পেয়ে যতটা খুশি হয়েছেন তার থেকে বেশি কষ্ট পেয়েছেন সুরার মৃত্যুর খবর শুনে। মেয়েটা তাদের এত কাছে থাকতেও তারা চিনতে পারেনি। সাফায়াত ড্রাইভারের পাশের সিটে বসে সুরার সাথে কাটানো মুহূর্তের কথা ভাবছে। হঠাৎ সে রাস্তার পাশে মাজেদা খালাকে দাঁড়িয়ে থাকতে দেখে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। ড্রাইভার গাড়ি থামালে সাফায়াত গাড়ি থেকে বেরিয়ে মাজেদা খালা বলে ডাক দিতেই মাজেদা সাফায়াতকে জড়িয়ে ধরে চোখের সামনে ছেড়ে দিয়ে বলল, তুমি কেমন আছো বাবা? তোমার এই অবস্থা হয়েছে কেন? সবাই ঠিক আছে তো? আমার সোরা পাগলিটা কেমন আছে? সে কি এখনো আগের মতো তোমাকে জ্বালিয়ে মারে? মেয়েটা আমাকে ভুলে গেছে, তাই না? সবার কথা যদি এতটাই ভাবো তাহলে কেন ছেড়ে এসেছিলে আমাদের সাথে তুমি 10 বছর ছিলে। আমরা কেউ তোমাকে আমাদের বাড়ির কাজের লোক মনে করিনি, তোমাকে আমাদের পরিবারের একজন সদস্য মনে করেছি। তবুও তুমি কেন আমাদের ছেড়ে চলে এসেছিলে? এমনকি তোমার সিম কার্ডটা পরিবর্তন করে ফেলেছো কেন খালা? কিসে কম ছিল তোমার? আমরা তোমাকে যে টাকা দিতাম সেটা যদি তোমার জন্য কম হয়ে যেত তুমি আমাদের বলতে পারতে, কাউকে না বললেও আমাকে বলতে পারতে, আমি তোমার বেতন বাড়িয়ে দিতাম। আমি তোমাদের ছেড়ে আসতে চাইনি বাজান। আমাকে নাজমা মঞ্জিল ছাড়তে বাধ্য করা হয়েছিল। তোমরা যেমন আমাকে তোমাদের পরিবারের একজন সদস্য মনে করতে, তেমনি আমিও তোমাদেরকে আমার পরিবার মনে করতাম। 10টা বছর তোমাদের নুন খেয়েছি, সবসময় মনে হয়েছে বাড়িটা আমার নিজের। যখন যা মন চেয়েছে তাই করেছি। আমি চেয়েছিলাম বাকি জীবনটাও তোমাদের সাথে কাটিয়ে দিব, কিন্তু আমার ভাগ্যে জোটেনি। তোমাদের বাড়ির থেকে এসে আমার সংসারে অভাব অনটন শুরু হয়েছে। গ্রামে কাজের লোকদের কেউ দাম দেয় না বাজান, তারা শুধুমাত্র নামমাত্র বড়লোক, কিন্তু তাদের ব্যবহার ছোট লোকদের মতো। তাদের বাড়ির সব কাজ করে দিলেও মাস শেষে 1000 টাকাও দিতে চায় না। এই কয়টা মাস যে আমার সংসারে কত কষ্টে চলেছে শুধুমাত্র আমি জানি। সেসব বাদ দাও বাজান, যা হবার তা হয়ে গেছে, এখন আর সেসব বলে লাভ নেই। আমার সুরা পাগড়িটা কেমন আছে বলে না তো বাজান? সুরা আর বেঁচে নেই খালা। আমি সুরার কাকাকে সুরার মৃত্যুর খবর জানতে এসেছিলাম। এসব কি বলছো তুমি? আমাকে মিথ্যা বলছো, তাই না? মিথ্যা না, এটাই সত্যি যে সুরা আর বেঁচে নেই। একটা বাস অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আমরা তার লাশটাও পাইনি। বাস অ্যাক্সিডেন্ট মানে? সুরা কি কোথাও গিয়েছিল? হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এসব হয়েছে আমার জন্য খালা। তুমি আসার আগ পর্যন্ত সব কিছু ঠিকঠাকভাবে চলছিল। তুমি তো জানো আরাব সুরাকে পড়াতে এসেছিল। আরাবের সাথে সুরাকে দেখে আমার জেলাস ফিল হয়। সুরাকে হারানোর পর জেকে বসে। আমি বুঝতে পারছিলাম না আমার ভয়ের কারণটা কি। এরপর আমি উপলব্ধি করতে পারলাম যে আমি সুরাকে ভালোবাসি। এই জন্য সুরা অন্য কারোর সাথে হেসে হেসে কথা বলছে, এটা আমার সহ্য হচ্ছিল না। আমি সুরাকে আমার মনের কথা জানিয়ে দেই। তারপর থেকে সুরা আমাকে ইগনোর করতে শুরু করে। আমার সাথে ঠিকমতো কথা বলতো না, আমার রুমে আসতো না। সব দেখে আশাহত হয়ে যায় আমি। এর মধ্যে আবার বাবা তরির সাথে আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগে। তরি আমার ফ্রেন্ড ছিল, আমরা আগে থেকেই পরিচিত ছিলাম। আমরা দুজন মিলে আমাদের বিয়ের নাটক করি। আমরা চেয়েছিলাম সুরা আম্মি সবাইকে সারপ্রাইজ দিতে। আমাদের প্ল্যান ছিল বিয়ের দিন আমি সুরাকে বিয়ে করব, আর তরি তার বয়ফ্রেন্ড তাসিনকে বিয়ে করবে। কিন্তু সুরা ভাবে আমি সত্যি সত্যি তরিকে ভালোবেসে বিয়ে করছি। বোকা মেয়ে আমাদের নাটককে সত্যি মনে করে বৃহস্পতিবার রাতে সবাই ঘুমানোর পর বাড়ি থেকে বেরিয়ে যায়। সেই বেরিয়েছে সুরা আর ফিরে আসেনি। এসেছে সুরার মৃত্যুর খবর। সবকিছু শুনে মাজেদা স্তব্ধ হয়ে রাস্তায় বসে পড়ে কান্নায় ভেঙে পড়ে বলল, এসব হয়েছে আমার জন্য। আমি যদি সেদিন সবটা বলে দিতাম তাহলে আজ হয়তো সুরা বেঁচে থাকতো। সুরার মৃত্যুর জন্য আমি দায়ী। এসব তুমি কি বলছো খালা? আমি ঠিকই বলছি। আমাদের সবার একটাই পরিচয়,
আমরা মানুষ, কিন্তু আমাদের সমাজে মানুষের মুখোশ পরে অনেক অমানুষ ঘুরে বেড়ায়। সেই অমানুষের মধ্যে একজন হলো তোমার বাবা, শফিকুল দেওয়ান, যে নিজের স্বার্থের জন্য সব করতে পারে। খালা, তুমি কার সম্পর্কে কি বলছো জানো? শফিকুল দেওয়ান বাবা হয় আমার। হ্যাঁ, আমি জানি আমার বাবা খারাপ, তাই বলে এতটাও খারাপ না যতটা তুমি বলছো। তোমাকে ভালোবাসি, সম্মান করি, তার মানে এই নয় যে তুমি আমার বাবার সম্পর্কে যা নয় তাই বলবে। আমি জানতাম তুমি তোমার বাবার নামে অপবাদ সহ্য করতে পারবে না, তোমার বাবার নামে কিছু বললে বিশ্বাস করতে পারবে না। অতঃপর মাজেদা সাফায়াতের হাতে একটা ভিডিও প্লে করে দিয়ে বলল, এজন্য আমি প্রমাণস্বরূপ এই ভিডিওটা করে রেখেছিলাম। ভেবেছিলাম তুমি হয়তো সত্যটা যাচাই করতে আমার কাছে আসবে, কিন্তু তুমি তো তোমার বাবাকে অন্ধের মতো বিশ্বাস করো। ভিডিওটা দেখে সাফায়াত বাকরুদ্ধ হয়ে যায়। চোখের কার্নিশ পেয়ে পানি গড়িয়ে পড়ে। সে ভাবতেও পারেনি তার বাবা এতটা নিচু মানসিকতার লোক। তৎক্ষণাৎ সাফায়াতের সুরার বলা কথাটা মনে পড়ে গেল। সুরা বলেছিল, আমি নিজের ইচ্ছেই কিছু করছি না, আমাকে বাধ্য করা হয়েছে। অথচ সাফায়াত ভেবেছিল সুরা মিথ্যে এক্সকিউজ দিচ্ছে। সাফায়াতের ভাবনার মাঝে মাজেদা বলল, সেদিন সুরা তোমার রুম থেকে বের হওয়ার পর তোমার বাবার মুখোমুখি হয়। আমি তখন মুজাইফার রুম থেকে বের হচ্ছিলাম, আর তখনই সুরা আর তোমার বাবার কথা শুনে সাইডে দাঁড়িয়ে সবটা ভিডিও করছিলাম। তোমার বাবা নিজের স্বার্থের জন্য তোরির সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিল। সেলিমকে মেরে ফেলার হুমকি দিয়ে সুরাকে তোমার থেকে আলাদা করে রাখা হয়েছিল। ভিডিওতে নিশ্চয়ই দেখেছো মেয়েটা কিভাবে তোমার বাবার পা জড়িয়ে ধরে আকুতি মিনতি করছিল। তবুও তোমার পাষাণ বাবার হৃদয় গলেনি। এক পর্যায়ে ভাইজান আমাকে দরজায় দাঁড়িয়ে তাদের কথা শুনতে দেখে ফেলে। ভাগ্য ভালো যে ভাইজান ভিডিও করতে দেখেনি। ভাইজানকে দেখে তখন আমার ঘৃণা হচ্ছিল। সে আমার মালিক, ভুলে গিয়ে বলেছিলাম, ছি ভাইজান, ছি, আপনি নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারেন। আমি এই নিষ্পাপ মেয়ের সাথে কোনো অন্যায় হতে দেব না। আমি নিচে গিয়ে সবাইকে সব সত্যিটা বলে দিব। তুই যখন সবটা জেনে গিয়েছিস তখন আর তোর থেকে কিছু লুকিয়ে লাভ নেই। একটা খুন করলেও যে শাস্তি, 10টা খুন করলেও সে একই শাস্তি। তোর একটা মাত্র ছেলে, তাই না? হ্যাঁ, নিজের ছেলে ভালো যদি চাস তাহলে আজ এক্ষুনি এই মুহূর্তে নাজমা মঞ্জিল ছেড়ে চলে যাবি। নাজমাকে বলবি তোর আর এই বাড়িতে কাজ করতে ভালো লাগছে না, ব্যাস। তোকে যেন এই বাড়িতে আর কখনো না দেখি, না হলে তোকে মা ডাকার মতো আর কেউ থাকবে না। নিজের ছেলের ভালো কে না চায় বলো তো বাজান? ভাইজানকে নিয়ে আমার বিশ্বাস ছিল না। সে আমার ছেলের সাথে যা নয় তাই করতে পারত। আমার ছেলেটার কথা ভেবে আমি নাজমা মঞ্জিল ছেড়ে আসতে বাধ্য হই। পাপ যেমন বাপকেও ছাড়ে না, তেমনি ভাইজানকেও ছাড়বে না। ভাইজান তার কর্মের ফল অবশ্যই ভোগ করবে, কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। শফিকুল দেওয়ান প্ল্যান করেছে সেই চুরি করা গহনা টাকা নিয়ে চুপি চুপি রেনুর রুমে রেখে এসে রেনুর ঘাড়ে সমস্ত চুরির দায় দিবেন। বাড়িতে সাফায়াতের নানা নানু সবাই এসেছেন। নিজের মেয়েকে ফিরে পাওয়ার আনন্দ আর নাতনির মৃত্যুর খবরে তাদের মধ্যে শোকের কালো ছায়া নেমে এসেছে। নিচে সবাই নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে আছেন। এই সুযোগে শফিকুল দেওয়ান তার গুপ্ত কুঠুরিতে এসেছেন টাকা গহনা নিতে, কিন্তু এইখানে এসে তার চক্ষু চড়ক গাছ, কোথাও সেই টাকা গহনা নেই। শফিকুল দেওয়ান মনে মনে বলল, টাকা গহনার ব্যাপারে তো আমি ছাড়া কেউ জানে না, তাহলে কোথায় গেল এতগুলো টাকা গহনা? শফিকুল দেওয়ানের ভাবনার মাঝে রুমের লাইট জ্বলে উঠল। শফিকুল ঘাবড়ে গিয়ে বলল, কে আছে রুমে? ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার শফিকুল দেওয়ান। সাফায়াতের কথা শুনে শফিকুল দেওয়ান ঘামতে শুরু করলেন। তবুও এমন ভান করলেন যেন তিনি কিচ্ছু করেননি। তিনি অনেকটা অবাক হওয়ার ভঙ্গিতে বললেন, এসব তুই কি বলছিস শাফি? তুই আমার সাথে মজা করছিস, তাই না? তুমি নিশ্চয়ই আমার বেয়াই লাগো না যে তোমার সাথে আমি মজা করব। তুমি খুব ভালো করে জানো তুমি ঠিক কি কি করেছো। আচ্ছা বাদ দাও, নিচে আম্মি, খালামণি, নানা নানু সবাই আড্ডা দিচ্ছে, কিন্তু তুমি এই বন্ধ রুমে কি করছো? কি খুঁজতে আসছো এইখানে? আমি তোকে কৈফিয়ত দিতে বাধ্য নই শাফি, বলে যাস না আমি তোর বাবা।
বাবা বলে সম্মান করি দেখে এখনো তুমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছো। তোমার জায়গায় অন্য কেউ হলে তার মুখ থেকে কিভাবে সত্যি কথা বের করতে হয় সেটা খুব ভালো করে জানা আছে আমার। তুমি একটা অপরাধ লুকোতে গিয়ে আরও অনেকগুলো অপরাধ করে ফেলেছো। আমি তোমাকে ক্ষমা করলেও আইন তোমাকে ক্ষমা করবে না বাবা। তুই কি বলছিস সব? তুই কি নেশা করছিস নাকি? তোমার আর বাঁচার কোনো রাস্তা নেই বাবা, তাই শুধু শুধু মিথ্যা নাটক করে কোনো লাভ নেই। অতঃপর সাফায়াত একটা ব্যাগ শফিকুল দেওয়ানের সামনে ধরে পড়ল। তুমি এটাই খুঁজছিলে তাই না বাবা, যার মধ্যে সেই রাতে হারিয়ে যাওয়া টাকা গহনা রয়েছে, যে টাকা গহনা চুরির অপবাদ তুমি নিষ্পাপ একটা মেয়েকে দিয়েছিলে, অথচ সেই টাকা গহনা এখন আমার হাতে রয়েছে, শুধু মেয়েটাই নেই। তুই টাকার খোঁজ কিভাবে পেলি? তখনই নাজমা দেওয়ান রুমের ভেতর প্রবেশ করে বলল, সাফি নয়, আমি পেয়েছি টাকার ব্যাগ। তোমাকে আমি নিচু মনের মানুষ ভাবতাম, তাই বলে তুমি এতটা নিচু কাজ করতে পারো কখনো ভাবতেও পারিনি। তোমার এই গুপ্ত কুঠিরের ব্যাপারে শুধুমাত্র আমি জানতাম, যেটা তুমি জানতে না। সাফি যখন আমাকে সমস্ত ঘটনা খুলে বলে তখন আমার তোমাকে সন্দেহ হয়। কেন করলে এমন? মেয়েটাকে কেন চোর অপবাদ দিলে? কেন তাকে এই বাড়ি ছাড়তে বাধ্য করলে? সে তো বেশি কিছু চেয়েছিল না, শুধু একটু ভালোবাসা চেয়েছিল। আমাদের সবার সাথে হাসি খুশি থেকে বাকি জীবনটা পার করে দিতে চেয়েছিল, কিন্তু তুমি তার বেঁচে থাকার অধিকারটুকুও কেড়ে নিলে। আমি তাকে এই বাড়ি ছাড়তে বাধ্য করিনি, সে স্বেচ্ছায় এই বাড়ি ছেড়েছে। মিথ্যা কেন বলছো বাবা? মিথ্যা কেন বলবো আমি? সাফায়াত তাচ্ছিল্যের হাসি হেসে ফোন বের করে ভিডিওটা প্লে করে শফিকুল দেওয়ানের সামনে ধরে বলল, তাহলে এসব কি বাবা? তুমি সুরাকে মেন্টালি প্রেশার দিয়েছো এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। এখানেই তোমার অপরাধ শেষ নয়। তুমি নিজের স্বার্থের জন্য সুরার কাকা সেলিমকে ব্যবহার করেছো। মেয়েটা তোমার কাছে কত আকুতি মিনতি করেছিল তার কাকার যেন কোনো ক্ষতি না হয়, কিন্তু তুমি শোনোনি। সুরা যখনই আমার কাছাকাছি এসেছে ঠিক তখনই সুরাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তুমি সুরার কাকার অ্যাক্সিডেন্ট করিয়েছো। মাজেদা খালা তোমার আসল রূপ দেখে ফেলে, তাই তুমি তাকে তার একমাত্র ছেলেকে মেরে ফেলার ভয় দেখিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। তুমি যে আমার বাবা ভাবতেও ঘৃণা হচ্ছে আমার। যদি পারতাম তোমার মতো অমানুষের মুখে থুতু ছুঁড়ে দিতাম। আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি সাফি। শফিকুল দেওয়ানের কথা শুনে নাজমা দেওয়ান এসে তার গালে থাপ্পড় দিয়ে বলল, আর একটা কথাও বলবি না তুই। তুই আমার ছেলের ভালো চাসনি, চেয়েছিলি টাকা। লোভে পাপ আর পাপে মৃত্যু, এই কথা ভুলে গিয়েছিলি তুই। টাকার লোভ আজ তোকে এই পর্যায়ে নিয়ে এসেছে। তোর মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। সাফি, তুই এই অমানুষটাকে আমার সামনে থেকে নিয়ে যা। নাজমা দেওয়ান এর কথা শুনে সাফায়াত শফিকুল দেওয়ানের হাতে হাতকড়া পরিয়ে টানতে টানতে থানায় নিয়ে চলে গেল। সুরা এখন পুরোপুরি সুস্থ। হসপিটাল থেকে তাকে ডিসচার্জ দেওয়া হয়েছে। মনিরা চৌধুরী সুরাকে রেডি করে দিয়ে সবকিছু গোছগাছ করছে। এমন সময় ডক্টর শুদ্ধ শিকদার সুরার সাথে দেখা করতে আসে। সুরার পরনে পেশেন্টের পোশাকের পরিবর্তে বেগুনি রঙের একটা থ্রি পিস রয়েছে। লম্বা চুলগুলো সুন্দর করে বেনি করে দিয়েছেন মনিরা চৌধুরী। মুখে কোনো প্রসাধনী নেই, তবুও শ্রদ্ধের কাছে সুরাকে অপরূপ সুন্দরী মনে হচ্ছে। ডক্টর শুদ্ধ ভেতরে প্রবেশ করতেই সুরার সাথে চোখাচোখি হয়ে যায় তার। বুক ধুকপুক করে ওঠে শুদ্ধের। হার্টবিট দ্রুত থেকে দ্রুততর গতিতে চলতে থাকে। সে কখনো ভাবেনি এই 30 বছর বয়সে সে তার গায়ে প্রেমের হাওয়া লাগবে। এক পিচ্চি মেয়ে তার মনের রানী হয়ে যাবে। শুদ্ধ প্রথম যেদিন সুরাকে দেখে সেদিন থেকেই সুরাকে ফিল করতে শুরু করেছে। সব জায়গায় শুধু সুরাকে দেখতে থাকে। ঠিকমতো পেশেন্ট দেখতে পারে না, বড্ড পাগল পাগল লাগে তাকে। সে যখনই সুযোগ পেয়েছে সুরাকে এক নজর দেখতে দৌড়ে ছুটে এসেছে। আজকের পর থেকে সে আর সুরাকে দেখতে পাবে না ভাবতেই মনটা বিষিয়ে যায় শুদ্ধের। শুদ্ধ এসে সুরার পাশে বসে বলল, এখন কেমন লাগছে তোমার? ভালো। শুদ্ধ সুরার নাম জানে, তবুও বললুম তোমার নামটা কি জানি? সু বলতে গিয়েও থেমে গেল সুরা। পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে বলল, সানজানা চৌধুরী। ওয়াও, নাইস নেম। ধন্যবাদ। তোমার চুলগুলো কিন্তু অনেক সুন্দর। আই লাইক লং হেয়ার। ধন্যবাদ। দেখো সানজানা, আমি সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। সবসময় নিজের মধ্যে কাঠিন্যের ছাপ ফুটিয়ে রাখতে পছন্দ করি, কিন্তু কেন জানি আজ তোমার সামনে আমি নিতান্তই একটা বাচ্চা হয়ে গিয়েছি। মনে হচ্ছে আমার বয়স যেন 30 থেকে
18 হয়ে গিয়েছে। আমার ডক্টর হওয়ার আগে একটা রিলেশন ছিল, বড্ড ভালোবাসতাম মেয়েটাকে, কিন্তু আমি তখন বেকার ছিলাম বলে আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে সরকারি চাকরিজীবী ছেলে বিয়ে করে নেয়। সেদিন প্রচণ্ড ভেঙে পড়ি আমি। এরপর থেকে কখনো আর প্রেম, ভালোবাসা, সংসার মায়ায় জড়াতে চাইনি। কিন্তু তোমাকে দেখার পর আমার সেই মনোভাব পাল্টে গিয়েছে। আমি নতুন করে সংসার পাতার স্বপ্ন দেখেছি। আমার মম ড্যাডেরও পছন্দ হয়েছে তোমাকে। তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমার অতীত জানতে চাই না, আমি তোমার বর্তমান নিয়ে বাঁচতে চাই। আমার মনে রানী করতে চাই তোমাকে। হবে কি আমার মনের মালকিন? দিবে কি আমাকে তোমার মনের মালকিন হওয়ার সুযোগ? একজন মানুষের একটাই তো মন থাকে, তাই না? আমার সেই মনটা যে অনেক আগেই অন্য কারো নামে লিখে দিয়েছি। আমার মনটা যে আমারই কাছে রেখে যাওয়া তার আমানত। আমি যে চাইলেও আমানতের খিয়ানত করতে পারবো না। সুরাকে হসপিটাল থেকে চৌধুরী ভিলায় নিয়ে আসা হয়েছে। সুরা গাড়ি থেকে নেমে চৌধুরী ভিলার বাইরে থেকে এত বড় বাড়ি দেখে অবাক হয়ে যায়। গাছগাছালি ঘেরা সবুজের আড়ালে 5 তলা বাড়ি, তবে দোতলা বাদে বাকি সব ফ্ল্যাট ভাড়া দেওয়া। শাহিন চৌধুরী আর মনিরা চৌধুরীর বেশিরভাগ সময় চিকিৎসার জন্য দেশের বাইরে কেটে যায়। একটা সন্তানের জন্য তারা কত কি করছে, অথচ আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করছেন না। এই তো সুরাকে পাওয়ার কয়েকদিন আগে মনিরা চৌধুরী নিজের উপর বিরক্ত হয়ে শাহিন চৌধুরীকে বলেন, তুমি আমাকে ডিভোর্স দিয়ে আবার বিয়ে করো। তোমার বাবা ডাক শোনার অধিকার আছে, আমি চাই না আমার জন্য তুমি সেই অধিকার থেকে বঞ্চিত হও। প্রতি উত্তরে শাহিন চৌধুরী তার প্রিয়তম স্ত্রীকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, আমি এমন কোনো সন্তানের বাবা হতে চাই না যে সন্তান তুমি তোমার গর্ভে ধারণ করবে না। এতে যদি আমি সারা জীবন ও নিঃসন্তান থাকি তবুও আমার কোনো আফসোস থাকবে না। তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার সুখ দুঃখের সাথী। তোমার সুখের সময় যেমন তোমার পাশে থেকেছি, তেমন তোমার দুঃখের সময় ও আমি তোমার পাশে থাকব। এমনটা হয় না শাহিন, তুমি তোমার বাবা মায়ের কথা মেনে নাও, ফিরে যাও তাদের কাছে, তাদের পছন্দের মেয়েকে বিয়ে করে সুখী হও। বলতে গিয়ে গলা ভিজে গেল মনিরা চৌধুরীর। তোমার মন পড়তে পারি আমি মনিরা। আমি খুব ভালো করে জানি এটা তোমার মনের কথা নয়। হ্যাঁ, আমার মনের কথা নয়, কিন্তু আমি কি করব বলো তো? আমি সত্যিই কখনো মা হতে পারবো না। আমার উপর যে আমার শাশুড়ি মায়ের অভিশাপ লেগেছে, কারণ আমি যে তোমার বাবার অফিসের একজন কর্মচারীর মেয়ে। আমি তার পছন্দের বৌমা না। তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তুমি আমাকে বিয়ে করো। বিয়ের পর রোজ রোজ মা আমাকে গরিবের মেয়ে বলে খোঁটা দিত। বাড়ির একজন কাজের মেয়ের যেটুকু সম্মান ছিল আমাকে সেটুকু সম্মানও দেওয়া হতো না। এক পর্যায়ে তুমি আমাকে আলাদা ফ্ল্যাটে নিয়ে চলে আসো, আর তখন শাশুড়ি মা আমাকে অভিশাপ দিয়ে বলেন, ফকিরের বাচ্চা, তুই আমার বুক থেকে আমার কলিজার টুকরা ছেলেকে কেড়ে নিয়ে আমার কোল খালি করে দিলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর কোল ও যেন সারা জীবন এমন খালি থাকে। আল্লাহ তাআলা যেন তোকে কোনোদিন মা ডাক শুনতে না দেয়। তুই যাতে সারা জীবন উপলব্ধি করতে পারিস যে একজন মায়ের কোল খালি থাকার যন্ত্রণা কতটুকু। আর দেখো, মায়ের কথাটা সত্যি হয়ে গেল। আমি প্রতিনিয়ত উপলব্ধি করতে পারছি সন্তান না থাকার যন্ত্রণা। মা তোমাকে অভিশাপ দিয়েছে বলেই যে আমাদের সন্তান হচ্ছে না, এটা তোমার ভুল ধারণা মনিরা। আল্লাহ তাআলা সব পারেন। তুমি দেখো তিনি ঠিকই আমাদের সন্তান দান করবেন। তাই যেন হয় শাহিন। আমি যেন আমার সন্তানের মুখ থেকে মা ডাক শুনে আমার অশান্ত হৃদয় শান্ত করতে পারি। আল্লাহ তাআলা যেন মনিরার ডাকে সাড়া দিয়েছেন। মনিরা সুরাকে পেয়ে দিন দুনিয়া ভুলে সারাক্ষণ হসপিটালে সুরার পাশে থেকেছেন। সুরাকে বুকে জড়িয়ে তার অশান্ত হৃদয় শান্ত করেছেন। তিনি সুরাকে নিয়ে চৌধুরী ভিলায় প্রবেশ করে দেখেন ফ্ল্যাটের ভাড়াটিয়ারা সবাই ফুল হাতে দাঁড়িয়ে রয়েছেন। তারা সুরাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মুখ করিয়ে সুরাকে বরণ করে নেন। যদিও সুরা নতুন জায়গা, নতুন মুখ, নতুন পরিবেশে অস্বস্তি বোধ করছে, তবুও সবার মুখে হাসি দেখে সে নিজেও তাদের তালে তাল মেলাতে শুরু করে। সুরার আগমন উপলক্ষে শাহিন চৌধুরী তার ফ্ল্যাটের সব ভাড়াটিয়াদের ডিনারের দাওয়াত দিয়েছেন। সাথে এটাও বলেছেন কিছুদিন পরে তিনি বড় করে পার্টির আয়োজন করবেন। আজকের এই ছোটখাটো ডিনার পার্টির জন্য মনিরা চৌধুরী সহ অন্য ভাড়াটিয়া মহিলারা মিলে রান্নার কাজে লেগে পড়েন। সব মিলিয়ে চৌধুরী ভিলায় একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শাহিন চৌধুরী সুরার জন্য অনেক জামাকাপড় সাথে একটা স্মার্টফোন নিয়ে এসেছেন। সুরা মোটামুটি স্মার্টফোন ব্যবহার করতে জানে, সাফায়াত তাকে শিখিয়েছিল।
তবুও শাহিন চৌধুরী সুরাকে ফোনের ব্যাপারে সবকিছু বুঝিয়ে দিয়ে সুরার কপালে চুমু দিয়ে সুরার রুম থেকে বেরিয়ে গেলেন। ফোন দেখে সুরার চটপটানি বেড়ে গেল। মনটা বড্ড অশান্ত হয়ে উঠল তার সুন্দর বেডামানুষের কণ্ঠস্বর শুনতে। সাফায়াতের ফোন নাম্বার সুরার মুখস্থ ছিল। সাফায়াত নিজে সুরাকে তার ফোন নাম্বার মুখস্থ করিয়েছিল। সুরা কাল বিলম্ব না করে ফোনে সাফায়াতের নাম্বার উঠিয়ে কল দিতে গিয়ে রিং হওয়ার আগেই ফোন কেটে দিয়ে নিজেকে ধিক্কার দিয়ে বলল, ছি সুরা, ছি, তুই আসলেই একটা নির্লজ্জ বেহায়া। তোর নিজের আত্মসম্মান বলতে কিচ্ছু নেই। যে মানুষটা তোর না তাকে কেন এখনো নিজের ভাবছিস? সে নিশ্চিত নতুন বউ নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করছে। যার সুখের জন্য তাকে ছেড়ে চলে এসেছিস তার সাথে কথা বলাটা তোর বেমানান সুরা। তুই কল দিবি না পুলিশের নাম্বারে। সুরা নিজেকে নিজে বুঝিয়েও মনকে শান্ত করতে পারল না। সে নিজের মনের সাথে যুদ্ধ করে আবারও সাফায়াতের নাম্বারে কল করলো, কিন্তু রিং হওয়ার আগেই ফোন কেটে দিয়ে ফোন নিজের বুকের মাঝে জড়িয়ে ধরলো। এইভাবে 7ম বার করলো, কিন্তু 8ম বার এক বুক সাহস সঞ্চার করে সাফায়াতের নাম্বারে কল দিল সুরা। সাফায়াতের অবস্থা বেশ শোচনীয়। সে সুরার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছে, এমনকি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছে। একদিকে তার প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর শোক, অন্যদিকে তার বাবা হাজতে হয়েছে। নাজমা দেওয়ান সারাক্ষণ চোখের পানি ফেলেন। নিজের আম্মির কষ্ট সহ্য হয় না সাফায়াতের। সব মিলিয়ে সাফায়াতের অবস্থা পাগল প্রায়। কিছুতেই সে নিজেকে ক্ষমা করতে পারছে না। নিজেকে শান্ত করতে সুরার ছবি বুকে নিয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে চিৎকার করে বলল, আমি একজন ব্যর্থ পুলিশ, একজন ব্যর্থ স্বামী। আমি কেন সেদিন সুরার কথা বিশ্বাস করলাম না? কেন সেদিন সবটা হেসে উড়িয়ে দিলাম? সেদিন যদি আমি সুরার ব্যাপারটা সিরিয়াসভাবে নিতাম তাহলে আজ সুরাকে হারাতে হতো না। আমার বুকের বাঁ পাশটা পরিপূর্ণ থাকতো। আমি কিভাবে নিজেকে ক্ষমা করব? আমি যে অপরাধী। সাফায়াত চোখের পানি মুছে সুরার ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আর তখনই আননোন নাম্বার থেকে সাফায়াতের ফোনে কল এলো। সাফায়াতের বিরক্তিতে মুখ থেকে চ জাতীয় শব্দ বের হয়ে এলো। সাফায়াত কল কেটে দিতে গিয়েও কি মনে করে কল রিসিভ করে হ্যালো বলতেই সুরা হু হু কান্না করে দিল। গলা ভিজে এলো তার। কতদিন পরে সে তার সুন্দর বেড়া মানুষের কণ্ঠস্বর শুনতে পেল। মুহূর্তের মধ্যে যেন তার অশান্ত মন শান্ত হয়ে এলো। তার হার্টবিট বেড়ে গেল। সুরা সাফায়াতের নাক টানার আওয়াজ শুনতে পেল। সুরা কিছু না বলে ফোন কেটে দিয়ে বুকের সাথে চেপে ধরে বলল, পুলিশ কি কান্না করছে? তার তো তরিয়াপুকে নিয়ে সুখের শান্তিতে থাকার কথা, কিন্তু তার কণ্ঠ ভেজা ছিল, নাক টানার আওয়াজ আসছিল। কি হয়েছে আমার পুলিশের? সে ঠিক আছে তো? অপারেশন থিয়েটারের সামনে অস্থির হয়ে পায়চারি করছে সাফায়াত। তার সাথে রয়েছে তার পরিবারের সদস্যরা। সবার চোখে মুখে প্রিয় মানুষকে হারানোর ভয়ের স্পষ্ট ছাপ ফুটে উঠেছে। দেখতে দেখতে সবার জীবন থেকে হারিয়ে গিয়েছে 10টা বছর। 10টা বছরে সবার জীবনে অনেক পরিবর্তন এসেছে। সাফায়াতের চুলে পাক ধরেছে। নাজমা দেওয়ান নাইমা দুজনেরই গায়ের চামড়া কুঁচকে এসেছে। 10 বছর আগে সাফায়াত পুলিশের চাকরি ছেড়ে দেওয়ার পর নিজেদের বিজনেস সামলাচ্ছে। সে এখন শহরের অন্যতম একজন সফল ব্যবসায়ী। আগের থেকেও নাম খ্যাতি হয়েছে তার। সবাই তাকে এখন বিজনেসম্যান সাফায়াত দেওয়ান নামে চিনে। তবু দিন শেষে সাফায়াত একজন কাঙাল, ভালোবাসার কাঙাল। এই 10 বছরে নাজমা দেওয়ান সাফায়াতের বিয়ে দেওয়ার জন্য কম চেষ্টা করেননি, কিন্তু বরাবরই তিনি ব্যর্থ হয়েছেন। সবাই সুরাকে ভুলে গেলেও সাফায়াত তাকে ভুলতে পারেনি। সাফায়াত সুরার ছবি দিয়ে তার রুমের দেওয়াল ভর্তি করে রেখেছে, যাতে করে সে রোজ ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম ভাঙার পরে সুরার হাস্য উজ্জ্বল ছবি দেখতে পারে। সাফায়াত অন্যমনস্ক হয়ে তার বাবার কথা ভাবছিল, এমন সময় 5 বছরের একটা বাচ্চা মেয়ে এসে সাফায়াতকে জড়িয়ে ধরে বলল, তুমি কি কান্না করছো বড় আব্বু? আমার কষ্ট হচ্ছে তো।
তুমি জানো না আমি তোমার চোখে পানি দেখতে পারি না। প্রতি উত্তরে সাফায়াত মেয়েটাকে কোলে তুলে নিয়ে কপালে অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে লাগলো। মেয়েটা সাফায়াতের প্রাণ, একদম সুরার চেহারা পেয়েছে মেয়েটা। যে কেউ দেখে বলবে এটা নোসাইফার নয়, সুরার মেয়ে। 10 বছর আগে সুরার মারা যাওয়ার খবর শুনে ভেঙে পড়ে আরাব। সে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারে না। সে দৌড়ে নাজমা মঞ্জিলে চলে আসে। নাজমা মঞ্জিলে এসে সাফায়াতের পাগলামি দেখে বুঝতে পারে সুরার সাথে তার শুধুমাত্র কাজিনের সম্পর্ক না, তাদের সম্পর্ক আরো গভীর। আরাব নিঃশব্দে নাজমা মঞ্জিল থেকে বেরিয়ে আসে, কিন্তু নিজেকে কিছুতেই স্থির করতে পারে না। বারবার সুরার মায়াবী চেহারা তার চোখের সামনে ভেসে ওঠে। সারাটা দিন আরাবের বিষণ্ণ মন নিয়ে কেটে যায়। রাতে ডিনার না করেই আরাব ঘুমানোর জন্য বিছানায় গা এলিয়ে দেয়, কিন্তু তার চোখে ঘুম ধরা দেয় না। বারবার সুরার হাসির শব্দ তার কানে বাজতে থাকে। অনেকক্ষণ যাবৎ বিছানায় এপাশ ওপাশ করতে করতে সবে আরাবের চোখ লেগে এসেছে। ঠিক তখনই কর্কশ শব্দে আরাবের ফোন বেজে উঠল। আরাব দেখল স্ক্রিনে নুসাইফা নামটা জলজল করছে। আরাব বিরক্তি নিয়ে ফোন কেটে দেয়, কিন্তু নুসাইফা যেন পণ করছে আরাব ফোন রিসিভ না করা পর্যন্ত সে কল দিতেই থাকবে, আর করছেও তাই। আরাব কল রিসিভ করে ভাবল নুসাইফাকে কঠিন কথা শুনিয়ে দিবে, কিন্তু সে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে নুসাইফার কান্না ভেজা কণ্ঠস্বর শুনে আরাব নরম স্বরে বলল, তোর কি হয়েছে নাজু? কান্না করছিস কেন? আমার অনেক কষ্ট হচ্ছে আরাব ভাই, মনে হচ্ছে দম বন্ধ হয়ে এক্ষুনি মারা যাব। আমি ছাদে দাঁড়িয়ে আছি, আপনি একটু আমাদের ছাদে আসবেন আরাব ভাই? পাগল হয়ে গিয়েছিস তুই? এত রাতে আমি ছাদে যাব? না না, আমি পারবো না। আমি রাখছি, তুই রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আপনি যদি না আসেন আমি এক্ষুনি ছাদ থেকে লাফ দিয়ে মারা যাব আরাব ভাই, আর আমার মৃত্যুর জন্য শুধুমাত্র আপনিই দায়ী থাকবেন। কি সব আবল তাবল বকছিস নাজু? তুই এরকম কিছু করবি না। আপনি না আসলে আমি এমনটাই করব আরাব ভাই। বলে নুসাইফা ফোন কেটে দেয়। আরাব বিরক্তিতে নিজের চুল টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করে। নুসাইফার ডাকে সাড়া দেওয়ার ইচ্ছে না থাকার পরেও সে গুটি গুটি পায়ে নিজেদের ছাদে যায়। তাদের পাশাপাশি ফ্ল্যাট হওয়ায় খুব সহজেই আরাব নিজেদের ছাদ থেকে নুসাইফাদের ছাদে চলে আসে। আরাব নুসাইফার কাছে এসে একরাশ বিরক্তি নিয়ে বলল, এসবের মানে কি নুজাইফা? কেন পাগলামি করছিস? আপনি কি সত্যি কিছু বুঝতে পারেন না আরাব ভাই, নাকি বুঝেও না বোঝার ভান করেন? প্রতি উত্তরে আরাব কিছু বলতে পারে না, কারণ তার বলার মতো কিচ্ছু নেই। সে নিজেও জানে নুসাইফা তাকে ভালোবাসে, নুসাইফা ঠিক কতটা তাকে নিজের করে চায়, কিন্তু সে যে এক নিষিদ্ধ মানবীকে তার মন দিয়ে দিয়েছে। আরাবের থেকে রেসপন্স না পেয়ে নুসাইফা আবারও বলল, আমাকে কষ্ট দিয়ে কি সুখ পান আপনি? আমি জানি আপনি ভাবিমণিকে পছন্দ করতেন, কিন্তু ভাবিমণি ভাইয়া একে অপরকে অনেক বেশি ভালোবাসে। তারা হয়তো কখনো তাদের ভালোবাসা প্রকাশ করেনি, একে অপরকে ভালোবাসি কথাটা বলেনি, কিন্তু ভালোবাসি ভালোবাসি বলে ফেনা তুলে ফেললে ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসা অনুভব করতে হয়, ঠিক যেমনটা আমি আপনার জন্য করি। আমি কি খুব বেশি অসুন্দর দেখতে আরাব ভাই? আমাকে কি একটু ভালোবাসা যায় না? আমাকে একটা বার সুযোগ দিয়ে দেখুন আরাব ভাই, আমি আপনাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো, কখনো কোনো অভিযোগ করার সুযোগ দিব না। প্লিজ আরাব ভাই, আমাকে আপনি ফিরিয়ে দিবেন না। আমি যে বড্ড একা হয়ে পড়েছি, ভাবিমণিকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, আমি আর নিতে পারছি না আরাব ভাই। নুসাইফার চোখের পানি আরাবের হৃদয় স্পর্শ করে। আরাব নুসাইফাকে বুকে টেনে নেয়। এরপর তাদের ঘরোয়াভাবে বিয়ে হয়। বিয়ের 4 বছর পর তাদের ঘর আলো করে সিজদা আসে। সিজদাকে পেয়ে যেন সাফায়াত নতুনভাবে বাঁচতে শেখে। মেয়েটার মাঝে এসে সুরাকে দেখতে পায়। শফিকুল দেওয়ানকে ও জামিন করিয়ে ছাড়িয়ে নিয়ে আসা হয়। তিনি তার অপকর্মের জন্য অনুতপ্ত। জেল থেকে ছাড়া পাওয়ার পর সে সম্পূর্ণ বদলে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেশিরভাগ সময় মসজিদে কাটিয়ে দেয়। নিজ উদ্যোগে একটা এতিমখানা তৈরি করে তার দায়িত্ব নেয়। সবকিছু ভালোই চলছিল,
হুট করে শফিকুল দেওয়ান অসুস্থ হয়ে পড়ে। তার কঠিন অসুখ ধরা পড়ে। নামকরা হসপিটাল থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। কোনো ডক্টর তার চিকিৎসা করতে চাইছেন না। তাদের ধারণা শফিকুল দেওয়ানের অপারেশন সাকসেসফুল হবে না। এমন সংবাদে সবার মধ্যে বিষাদের কালো ছায়া নেমে আসে। সবাই অনেক ভেঙে পড়ে। হঠাৎ করে হসপিটাল থেকে সাফায়াতকে জানায় 2 দিন আগে কানাডা থেকে একজন নামকরা ডক্টর বাংলাদেশে এসেছেন। তিনি শফিকুল দেওয়ানের অপারেশন করতে চান। এমন সংবাদে যেন সবাই প্রাণ ফিরে পায়। যথারীতি শফিকুল দেওয়ানের অপারেশন শুরু হয়। অপারেশন থিয়েটারের বাইরে সবাই অস্থির হয়ে পায়চারি করছে। সবার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সাফায়াত পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছে নিল। তার মধ্যে অস্থিরতা কাজ করছে। সে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটা দিয়ে এসে দেখল অপারেশন থিয়েটার থেকে একজন মহিলা ডক্টর বের হচ্ছে, যার মুখে মাস্ক পরা রয়েছে। কিন্তু সাফায়াতের যেন ডক্টরকে চেনা চেনা মনে হলো। ডক্টর সামনে এগিয়ে আসতেই সাফায়াতের সাথে তার চোখাচোখি হয়ে গেল। সাফায়াত অবাক হয়ে অনেকটা অস্ফুট স্বরে বলে উঠল। সাফায়াতের বুকে চিনচিনে ব্যথা অনুভব হয়। সে বুকের বাপাশে হাত রেখে বলল, না না, এটা কিভাবে সম্ভব? সুরা তো 10 বছর আগেই মারা গিয়েছিল। মৃত মানুষ কিভাবে জীবিত হতে পারে? কিন্তু এই ডক্টরকে দেখে আমার এমন অসুখ করছে কেন? এই 10 বছরের অনেক মেয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, কিন্তু কখনো এমন ফিল করি না আজ যেমনটা ফিল হচ্ছে। সাফায়াত শার্টের উপরের দিকের দুটো বোতাম খুলে দিয়ে বলল, বড্ড হাসফাস লাগছে আমার। এ কোন রোগে ধরলো আমায়? মেয়েটাকে দেখার পর থেকে এই রোগের উৎপত্তি শুরু হয়েছে। মনে হচ্ছে যেন মেয়েটার চোখে 1000 বছরের না বলা লুকিয়ে আছে। এমনও তো হতে পারে এই ডক্টরই আমার সুরা। সুরা সেদিন মারা যায়নি, যেহেতু আমরা কেউই সুরার লাশ দেখেছিলাম না। সাফায়াতের আকাশ কুসুম ভাবনার মাঝে মেয়েটা মুখের মাস্ক খুলে বলল, ডোন্ট টেক এ টেনশন, অপারেশন সাকসেসফুল হয়েছে। হি ইজ আউট অফ ডেঞ্জার। ডক্টর মুখের মাস্ক খোলার সাথে সাথে নাজমা মঞ্জিলের প্রত্যেকে যেন ভূত দেখার মতো চমকে উঠল। সাফায়াত তাল সামলাতে না পেরে হসপিটালের করিডোরে রাখা বেঞ্চিতে বসে পড়ল। নাইমার তার মেয়েকে চিনতে একটুও অসুবিধে হলো না। মেয়েটা একদম সেই পরীর মতোই আছে। পার্থক্য শুধুমাত্র আগে সে ছোট ছিল আর এখন সে পরিপূর্ণ নারী। নাইমা ছটফট করতে লাগলো মেয়েটাকে একবার বুকে জড়িয়ে নেওয়ার জন্য, কিন্তু তার সাহস হলো না। সুরার হয়তো তার চেহারা মনেও নেই, মনে থাকবেই বা কিভাবে। তিনি মনে মনে বললেন, সেই 6 বছর বয়সে মেয়েটাকে ফেলে আমি চলে এসেছিলাম। এখন আমি কোন অধিকার নিয়ে তার সামনে যাব? আমার মেয়েটা যে বেঁচে আছে এটাই তো অনেক। আমি না হয় দূর থেকেই ভালোবেসে যাব। বলে হসপিটাল থেকে বেরিয়ে এলেন নাইমা। নাজমা দেওয়ান যেন চোখের পলক ফেলতে ভুলে গিয়েছেন। তিনি চোখে থাকা চশমাটা খুলে চোখের পানি মুছে দৌড়ে গিয়ে সুরাকে বুকে জড়িয়ে নিয়ে চোখে মুখে অজস্র চুমু দিয়ে বললেন, তুই বেঁচে আছিস মা? 10টা বছর পরে তোকে এখানে এভাবে দেখতে পাবো এমনটা কখনো ভাবিনি। তুই এতগুলো বছর কোথায় ছিলিস সুরা? জানিস তোকে আমরা তন্ন তন্ন করে খুঁজেছি। তোর জন্য আরও একটা ভালো খবর আছে সুরা, তোর মা বেঁচে আছে। তুই আমার ছোট বোন নাইমার মেয়ে। এই জন্যই তোকে প্রথম যখন আমি দেখেছিলাম তোকে আমার আপন কেউ মনে হচ্ছিল, কারণ তুই যে আমার মেয়ে, হোক সেটা বোনের মেয়ে। সবাই বলে মায়ের গন্ধ নাকি খালার গায়ে পাওয়া যায়। সুরার মা বেঁচে আছে শুনে সুরার মধ্যে তেমন ভাবান্তর হলো না। মানুষটার চেহারাও স্পষ্ট মনে নেই তার। সুরার নাজমা দেওয়ানের জন্য মায়া হলো। তার খুব ইচ্ছে হলো নাজমা দেওয়ানকে বুকে জড়িয়ে নিতে, কিন্তু সুরা নাজমা দেওয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ম্যাম প্লিজ কন্ট্রোল ইউর সেলফ। আই এম সানজানা চৌধুরী, নট ইউর সুরা। বলেই চোখের পানি আড়াল করতেই চোখে সানগ্লাস পরে হসপিটাল থেকে বেরোনোর জন্য পা বাড়ানোর আগেই সাফায়াতের দিকে সুরার চোখ পড়ল। মানুষটাকে দেখে সুরার বুক ধুক করে উঠল। সুরা মনে মনে বলল, আমার পুলিশের কত পরিবর্তন এসেছে। আগের সেই হ্যান্ডসাম লুক নেই তার মধ্যে। মাথায় কালো চুলের আড়ালে কিছু সাদা চুল উকিয়ে দিচ্ছে। আগে থেকে অনেকটা শুকিয়ে গিয়েছে। কেমন বিধ্বস্ত লাগছে মানুষটাকে দেখে।
কি অদ্ভুত নিয়তি! যাকে সুখে দেখব বলে আমি বাংলাদেশ ছেড়ে কানাডা পাড়ি জমিয়েছিলাম, আজ সেই মানুষটা সুখে নেই। এই মানুষটাকে একটা নজর দেখার জন্য আমার কানাডা থেকে বাংলাদেশে ছুটে আসা। আজ থেকে 10 বছর আগে আমি সেদিন ফোনে তার কণ্ঠস্বর শুনে নিজেকে শান্ত করতে পারিনি। বারবার মনে হচ্ছিল আমি তার কাছে ছুটে চলে আসি, তাকে তরিয়াপুর বুক থেকে ছিনিয়ে নিই। অনেক কষ্ট করে সেদিন নিজেকে শক্ত করেছিলাম। আমি শফিকুল দেওয়ানের মুখোমুখি হতে চেয়েছিলাম। বারবার আমার শাশুড়ি মায়ের চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠছিল। আমি আমার সুরাকে সাফির যোগ্য করে তুলব। পুরো পৃথিবী আমার সুরাকে চিনবে, কথাটা কানে বাজতে লাগলো সুরার। সুরা আর এক মুহূর্ত দেরি না করে শাহিন চৌধুরীর কাছে গিয়ে বলল, বাবা, আমি তোমার স্বপ্ন পূরণ করতে চাই। আমি একজন নামকরা ডক্টর হতে চাই। আমি এই পৃথিবীকে দেখিয়ে দিতে চাই যে মেয়েরা চাইলে সব পারে। শাহিন চৌধুরী সুরার কথা শুনে তাকে বুকে টেনে নিয়ে বললেন, ঠিক আছে মা, আমি সব ব্যবস্থা করছি। এরপর সুরা ডাক্তারি পড়াশোনার জন্য কানাডা পাড়ি জমায়। যদিও সুরার কখনো বাংলাদেশে আসার ইচ্ছে ছিল না, কিন্তু তার সুন্দর বেড়া মানুষ তাকে অনেক পীড়া দিত, অনেক আজেবাজে স্বপ্ন দেখত তাকে নিয়ে। এক পর্যায়ে সুরা নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। পুরনো রাগ অভিমান ভুলে বাংলাদেশে আসে তার প্রিয় মানুষগুলোর মুখ দেখতে। বাংলাদেশে আসার পর সুরা শফিকুল দেওয়ানের ব্যাপারে সব জানতে পারে। শফিকুল দেওয়ান যে হসপিটালে অ্যাডমিট ছিল, সেখানকার ডক্টরের সাথে যোগাযোগ করে তাকে জানান সুরা নিজে তার অপারেশন করবে। ব্যাপারটা শুনে ডক্টর অনেক অবাক হয়ে গিয়েছিল, কারণ তারা ডক্টর সাঞ্জানা চৌধুরীর ব্যাপারে জানে। তার মতো এমন নামকরা একজন ডক্টর নিজে তার পেশেন্টের ট্রিটমেন্ট করতে যাচ্ছে, এটা যেন তার বিশ্বাসই হচ্ছিল না। যদিও ডক্টর তাকে মোটা অঙ্কের টাকা অফার করেছিল, কিন্তু সুরা নিজের জন্য একটা টাকাও নেয়নি। সে নিজের সবটুকু দিয়ে শফিকুল দেওয়ানের ট্রিটমেন্ট করেছে। মানুষটার প্রতি সে যে কৃতজ্ঞ, সে তাকে মন থেকে ক্ষমা করে দিয়েছে। সে তাকে আঘাত দিয়েছিল বলেই সুরা পুড়ে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে তাকে আজ সবাই এক নামে চিনতে পারে, ডক্টর সাঞ্জানা চৌধুরী। সুরা সবার আড়ালে চোখের পানি মুছে সামনের দিকে আগানোর আগে একটা বাচ্চা ছেলে এসে সাফায়াতের গলা জড়িয়ে ধরে বাবা বলে কপালে চুমু দিল। সুরা বাচ্চাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তরির চেহারার সাথে বাচ্চাটার চেহারার অনেক মিল পেল সুরা। আর সুরার ধারণাকে সত্যি করে দিয়ে তরিও বাচ্চাটার পিছু পিছু এসে সাফায়াতের থেকে বাচ্চাটাকে ছাড়িয়ে নিয়ে বলল, তোমার বাবার শরীর ঠিক নেই সোনা, তুমি বাবাকে বিরক্ত করো না সোনা। তরিকে দেখে যেন সুরার পুরনো ক্ষতটা তাজা হয়ে গেল। সে মনে মনে বলল, বাহ, আমাকে ছেড়ে তাহলে ভালোই আছে বলিস, বাচ্চাও পয়দা হয়ে গিয়েছে। আপনার মনে যে তরি ছিল, এজন্যই আমি যখন বাচ্চা চেয়েছি তখন আমার নিজেকেই বাচ্চার উপাধি দিয়েছেন, কারণ আপনি শুধুমাত্র তরির বাচ্চার বাবা হতে চেয়েছেন, আর হয়েছেনও। শুধুমাত্র আমিই পারলাম না আমার এই মনটা দ্বিতীয় কাউকে দিতে, আর কখনো বোধহয় এই মন অন্য কাউকে দিতে পারবো না বলিস, কারণ এই মন তোমারই ছিল আর আজীবন থাকবে। তরির বাচ্চা দেখে সুরার চোখ জ্বলতে লাগলো। সুরা ওয়াশরুমে চলে গেল। সুরা ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানির ছিটা দিচ্ছে, এমন সময় খট করে ওয়াশরুমের দরজা লাগানোর শব্দ হয়। সুরা আয়নার মধ্যে সাফায়াতকে ওয়াশরুমের দরজা লাগাতে দেখে তার বুক ধুক করে ওঠে। সে তড়িঘড়ি করে চোখে মুখে পানি দিয়ে সাফায়াতের পাশ কাটিয়ে চলে আসার আগেই সাফায়াত হ্যাঁচকা টানে সুরাকে দেওয়ালের সাথে চেপে ধরে সুরার অধরে নিচের অধর মিলিয়ে দিল, যেন 10 বছরের সমস্ত রাগ ক্ষোভ সুরার অধরের উপর দিয়ে যাচ্ছে। সুরা জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে নিল। গালে কিছুটা নোনতা স্বাদ অনুভব করলো। বুঝতে পারলো তার ওষ্ঠ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে তার সামনে থাকা বিধ্বস্ত পুরুষের তন্ত দ্বারা। সুরা আর এক মুহূর্ত দেরি না করে সাফায়াতের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিয়ে বলল, হাউ ডিয়ার ইউ, আপনার সাহস হয় কি করে আমার সাথে এমন অসভ্যতা নোংরামি করার? একটা দিয়ে হয় না আপনার, তাই না? বাইরে বউ বাচ্চা রেখে এখন এইখানে এসেছেন অন্য মেয়ের সাথে অসভ্যতা করতে। ছি, লজ্জা হওয়া উচিত আপনার। আপনি জানেন এই মুহূর্তে আমি চাইলে আপনার ঠিক কি করতে পারি? হ্যাঁ জানি তো, আমি তোমার অধরে লাভ বাইট দিয়েছি, তুমি চাইলে আমার অধরেও লাভ বাইট দিতে পারো। ডোন্ট ক্রস ইউর লিমিট মিস্টার সাফায়াত দেওয়ান। বাহ, এত চেঞ্জ, হাউ অদ্ভুত।
কানাডা গিয়ে নিজেকে এতটাই পরিবর্তন করে ফেলেছো যে বরের নাম ধরে ডাকতেও দ্বিধাবোধ করছো না। এক্সকিউজ মি মিস্টার, আপনি ভুল ভাবছেন। আমি আপনাদের সুরা নই। আই এম শানচানা চৌধুরী, ডটার অফ শাহিন চৌধুরী। সাফায়াত তৎক্ষণাৎ সুরার কোমর ছড়িয়ে ধরে সুরার কপালে গভীর চুমু দিয়ে বলল, নিজেকে খুব চালাক মনে করেন তাই না মিস সুরা? সরি মিস সানজানা চৌধুরী। আপনি কি মনে করেছেন নিজের নাম ভাষা চেঞ্জ করলেই আমি আপনাকে চিনতে পারবো না? 10 বছর আগে আমার সাথে থেকে আমাকে জ্বালিয়ে মেরেছো, আর 10টা বছর আমার থেকে দূরে থেকে আমাকে জ্বালিয়ে মেরেছো। প্রতিনিয়ত তোমার দহনে পুড়তে পুড়তে ছাই হয়ে গিয়েছি। কত রাত যে নির্ঘুমে কাটিয়েছি তার ইয়ত্তা নেই। তোমার জন্য আমার সব কিছু বিসর্জন দিয়েছি, এমনকি পুলিশের চাকরিও ছেড়েছি। সিগারেটকে নিত্যদিনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। রাতের পর রাত তোমার ছবি বুকে নিয়ে কাটিয়ে দিয়েছি। এখন কি চাও, আমি মারা যাই? সাফায়াতের কথায় সুরা নরম হলো, গলা ভিজে এলো তার। সে ভেজা কণ্ঠে বলল, আপনার ভালোবাসার মানুষ, আপনার স্ত্রী থাকতে আপনি অন্য কারো কথা ভেবে রাত কাটিয়েছেন কেন? আর সে কেমন স্ত্রী যে নিজের স্বামীকে নিজের আঁচলে বেঁধে রাখতে পারেনি? সুরার এহেন কথায় সাফায়াত যেন প্রাণ ফিরে পেল। সে সুরাকে নিজের বক্ষ পিঞ্জরে আবদ্ধ করে বলল, তুমি বড্ড বোকা মেয়ে। কোনটা ভালোবাসা কোনটা নাটক তুমি বুঝোনি মেয়ে। আরাপ তোমাকে পড়াতে না আসলে আমিও হয়তো উপলব্ধি করতে পারতাম না যে আমি ঠিক কতটা ভালোবাসি তোমাকে। আমি তোমাকে আমার ভালোবাসার কথা জানানোর পর হুট করে তোমার পরিবর্তন আমি মেনে নিতে পারছিলাম না। আমি তোরির সাথে মিলে মিথ্যা বিয়ের প্ল্যান করেছিলাম। তোমার মনে আছে সেদিন তোমার একটা লাল শাড়ি পছন্দ হয়েছিল? সেই লাল শাড়ি, লাল জরি, লাল টিপ এখনও আমার আলমারিতে যত্ন করে তুলে রেখেছি। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি তোমাকে ওই লাল টুকটুকে শাড়ি পরা অবস্থায় কল্পনা করতাম। তুমি আমার কল্পনায় আসতে। তোমাকে না ছুতে পারার যন্ত্রণা অনুভব করতাম। সেই যন্ত্রণা তুমি বুঝতে পারবে না মেয়ে। বলে চোখের পানি মুছল সাফায়াত। তার মানে সেদিন তরিয়াপুর সাথে আপনার বিয়ে হয়নি? না, তরির বয়ফ্রেন্ড ছিল। আমার বাবার মতো তরির বাবাও ছিল স্বার্থলোভী। তাসিন বেকার ছিল, তাই তরির বাবা তাসিনের সাথে তরির সম্পর্ক মেনে নেয়নি। কথা ছিল শুক্রবার আমাদের বাড়িতে আমার সাথে তোমার বিয়ে হবে, তরির সাথে তাসিনের। এই ব্যাপারটা কিভাবে যেন তরির বাবা জেনে যায়, তাই তরি বাধ্য হয়ে বৃহস্পতিবার রাতেই তাসিনের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। আর তুমিও বোকার মতো আমাদের নাটক সত্যি মনে করে আমার উপর অভিমান করে আমার বুক খালি করে দিয়ে চলে যাও। সবকিছু শুনে যেন সুরা পাথর হয়ে যায়। সে দুহাতে সাফায়াতকে আঁকড়ে ধরে বলল, আমি সবার ভালোর জন্যই নাজবা মঞ্জিল ছেড়ে চলে গিয়েছিলাম পুলিশ। সাফায়াত সুরার চোখের পাতায় চুমু দিয়ে বলল, হ্যাঁ আমি জানি, মাজেদা খালা সবটা বলেছে আমাকে। আমার বাবা তোমাকে এই বাড়ি ছাড়তে বাধ্য করেছিল, কিন্তু জানো আমার বাবা এখন অনেক ভালো হয়ে গিয়েছে। সে তার কাজের জন্য অনুতপ্ত। অসুস্থ হওয়ার আগে বাবা বারবার বলতো আমি যদি একটাবার মেয়েটার দেখা পেতাম আমি মেয়েটার পায়ে ধরে হলেও ক্ষমা চাইতাম। তার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তার দেওয়া আঘাত আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমি তার প্রতি কৃতজ্ঞ। জানো তুমি যাওয়ার পর আমি তোমাকে কত খুঁজেছি। ইনফ্যাক্ট আমাদের সবার কাছে তুমি মৃত ছিলে। সেদিন রাতে তুমি যে বাসে ছিলে সেই বাসের অত্যন্ত বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়। বাসে থাকা কেউই জীবিত ফিরে আসেনি, তাই সবাই ধরে নিয়েছিল তুমি মারা গিয়েছো। কিন্তু তুমি সবার কাছে মৃত থাকলেও আমার কাছে জীবিত ছিলে। তুমি আমার হৃদয়ে ছিলে। আমি তোমাকে অনুভব করতে পারতাম। একদিন রাতে একটা আননোন নাম্বার থেকে কল আসে। আমি কল রিসিভ করতে না চাইলেও রিসিভ করি। তখন মনে হচ্ছিল যেন আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে পেয়েছিলাম, কিন্তু সাথে সাথে কল কেটে যায়। আমার ধ্যান জ্ঞান সবটা জুড়ে তুমি ছিলে। তুমি ছাড়া দ্বিতীয় কারো প্রতি আকৃষ্ট হতে পারিনি আমি। তাহলে এই বাচ্চাটা যে আপনাকে বাবা বলে ডাকলো, কে ওই বাচ্চাটা? এটা তরি আর তাসিনের ছেলে তানভীর। তানভীর খুব ছোট থাকতে তাসিনের অ্যাক্সিডেন্টে হয়। ঘটনাস্থলে তাসিন মারা যায়। ছোট তানভীর মুখে বাবা ডাক শোনারও সৌভাগ্য হয়নি তাসিনের। তার আগে সেই পৃথিবীর ছেড়ে চলে যায়। সিজদা কখনো আমাকে বাবা, আমার কখনো বড় আব্বু ডাকে। সিজদার দেখা দেখি তানভীর ছোটবেলা থেকে আমাকে বাবা বলে ডাকে। আমিও আর দ্বিমত করিনি। নিজের বাচ্চাদের মুখে কখনো তার বাবা ডাক শোনার সৌভাগ্য হবে না, তাই বোনের ফ্রেন্ডের বাচ্চার মুখে বাবা ডাক শুনে কলিজা ঠান্ডা করতে হয়। ওই যাকে বলে দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। সুরাজ সাফায়াতের বুকে এলো পাথারি কিল খুশি দিয়ে বলল, আমি যখন বাচ্চা চেয়েছি
তখন আপনি বলেছেন আমি ছোট, আমি নিজেই বাচ্চা, ব্লা ব্লা। আর এখন যে নিজে বুড়ো হয়ে গিয়েছেন তার বেলায়। আমি বুড়ো হয়ে গেলেও ভালোবাসা কিন্তু বুড়ো হয়ে যায়নি মিস, এখনো যথেষ্ট স্ট্রং আছি। তুমি চাইলে হালি হালি বাচ্চা পয়দা করতে পারবো। হালি হালি বাচ্চার কোনো প্রয়োজন নেই, আমার একটা ছোট্ট সাফওয়ান হলেই চলবে। উফ, আমার বাচ্চা বউটা দেখে অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু তুমি এখন আর আগের সুরা নও, একজন নামকরা ডক্টর সানজানা চৌধুরী। তো মিস সানজানা চৌধুরী, এই 10 বছরে আপনার জীবনে কেউ আসেনি? সিট খালি আছে আপনার? আমি নাজমা মঞ্জিল থেকে বেরিয়ে কিছু বকাটে ছেলেদের খপ্পরে পড়ে যাই, তাদের হাত থেকে বাঁচতে বাসে উঠি, কিন্তু সেখানেও একই অবস্থা, বাধ্য হয়ে বাস থেকে নেমে যাই, আর সেই ছেলেগুলো আমার পিছু নেয়। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে আমি এক ভদ্রলোকের গাড়ির সামনে গিয়ে পড়ি। সেই মানুষটা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, আমাকে হসপিটালে অ্যাডমিট করে। যে ডক্টর আমার ট্রিটমেন্ট করে তিনি আমাকে বিয়ের প্রস্তাব দেন, আমি নাকচ করে দিই। এরপর আমি পড়াশোনার জন্য কানাডা চলে যাই। শুনেছি আমার কানাডা যাওয়ার পর আমার নতুন বাবা মা আমার অতীত সম্পর্কে তাকে জানিয়ে দেয়। এরপর তিনি নাকি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হননি, এরকম অসংখ্য প্রস্তাব এসেছে। আমার সিনিয়র ডক্টর, বিসিএস ক্যাডার, ব্যাংকার অনেক প্রস্তাব পেয়েছি, কিন্তু তাদেরকে আমার ঠুনকো মনে হয়েছে। তুমি রাজি হওনি কেন? সুন্দরী রমণীর সিঙ্গেল থাকা উচিত নয়, যখন তখন অঘটন ঘটে যেতে পারে। বলেই সাফায়াত সুরার অধরে নিচের অধর মিলিয়ে দিয়ে মধুসূধা পান করতে লাগলো। সুরাও সাফায়াতের সাথে তাল মেলাতে লাগলো। এক পর্যায়ে সুরা সাফায়াতের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এই মন তোমারই ছিল আর সারা জীবন থাকবেও। দ্বিতীয় কাউকে এই মনের উঠোনে কিভাবে ঠাঁই দিব বলো তো? তাহলে কেন এত কষ্ট দিলে? কেন আমার থেকে 10টা বছর কেড়ে নিলে? এতদিনের জমে থাকা সব কষ্ট, ভালোবাসা আদর দিয়ে দূর করে দিব সুন্দর বেড়া মানুষ। আমার কিন্তু একটু ভালোবাসা হলে পোষাবে হবে। 10টা বছর বউ ছাড়া কাটিয়েছে, অনেক সুখ থেকে বঞ্চিত হয়েছে। এখন আমার একটা সুখী পরিবার চাই, তাই তো? আমাদের ছোট্ট পরিবার পরিপূর্ণ করার জন্য ছোট্ট সাফওয়ানের আগমন চাও, তাই তো? হ্যাঁ, বাট তুমি কিভাবে আমার মনের কথা বলে দিলে? কারণ মনটা যে আমারই। আরে আরে, কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।